আসসালামু আলাইকুম। আমাকে আপনারা যে যেখান থেকে শুনছেন সকলকে জানাচ্ছি অভিনন্দন। আজকে আমাদের বাংলা লেকচার 6 নম্বর হবে। তো লেকচার 6 এ আমাদের যে বিষয়গুলো নিয়ে আলোচনা রাখা হয়েছে সেটা হচ্ছে কথায় আছে সমাস শিখতে লাগে 6 মাস। আমরা আজকে দেখব আসলে সেটা 6 মাস লাগে নাকি অল্প কিছুক্ষণ লাগে। ইনশাআল্লাহ আমরা পড়বো সমাস এবং এছাড়াও কিছু মুখস্থ বিষয় বরাবর যেমন শিটে থাকে সেটা থাকবে, তোমরা পড়বে। আমরা হয়তো কিছু বিষয় বলে দিব যে কোনটা বেশি পড়বা কোনটা কম, এতটুকু। আর সাহিত্যের বিষয় থেকে আজকে থাকবে হচ্ছে কবিতা, অত্যন্ত দারুণ একটি কবিতা। সেটা হচ্ছে সেই অস্ত্র এবং একটি প্রবন্ধ জীবন ও বৃক্ষ। অসাধারণ যৌক্তিক আলোচনা। তো আজকের আলোচনার শুরুতেই আমরা সমাস নিয়ে একটু আলোচনা করতে চাই। তো সমাস নিয়ে যে কথাটা প্রচলিত, আবারও বলছি, সমাস শিখতে লাগে 6 মাস। আর এদিকে ছোটবেলায় একটা বিটিভিতে একটা অ্যাড দেখতাম, যক্ষা হলেই রক্ষা নাই, এই কথার কোন যক্ষা হলে রক্ষা নাই, এই কথার কোনো ভিত্তি নাই। অনুরূপ ভাবে আমরা বলতে পারি সমাজ শিখতে 6 মাস লাগে, এই কথার কোনো ভিত্তি নাই। আরেকটা কথা বলতো, যক্ষা ভালো হয়, আমরা বলতে পারি সমাজ শেখা যায়, তাই তো? আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে যে সমাজ আমরা খুব সহজে শিখবো। এখন যে কোনো টপিক পড়তে গেলে আপনি আপনার জীবনে যে কোনো ধরনের একটা বিষয় নিয়ে পড়াশোনা যদি করতেছেন, এখন যদি আর্টসে পড়ছেন আপনারা, তারপরে যদি বলে আপনাকে এখন মেডিকেল পড়তে হবে, মেডিকেলের বিষয় পড়তে হবে, তাহলে মেডিকেলের বই পড়ার আগে মেডিকেলের ওই বইয়ের কিছু পরিভাষা আছে সেটা জানতে হয়। এখন আপনাকে যদি বলি আপনাকে কোরআন পড়তে হবে, তাহলে কোরআনের কিছু পরিভাষা আছে সেটা জানতে হয়। যদি ঠিক মতো আপনি না জানেন তাহলে আপনি ওই গ্রন্থটা ভালো মতো বুঝবেন না। অনুরূপ ভাবে আমরা এখন যখন সমাস টপিকটা নিয়ে পড়বো, তাহলে সমাসের কোন অংশটাকে কি বলে, এর যে কিছু পরিভাষা আছে সেইগুলো আমাদের আগেই শুরুতে জেনে নেওয়া উচিত। আমি জানি এটা আপনারা অনেকেই জানেন, অনেকে ভুলে গেছেন, বা অনেকে আপচা আপচা মনে আছে, যার যে অবস্থায় আছে আমরা ধরে নেন বিষয়টা জানি, তারপরও একটু আমার আগের জানাটার সাথে নতুনত্ব কিছু তো থাকলেও থাকতে পারে। ঠিক আছে? সো দ্যাট আপডেট বিষয়গুলো আমরা একটু বলার চেষ্টা করব, আপনারা একটু দেখেন। জাস্ট একটা উদাহরণ বিশ্লেষণ করলে আমরা বিভিন্ন পরিভাষাগুলো নিয়ে একটু আলোকপাত করতে পারি এবং এরপরে আমরা চলে যাব। আজকে আমরা দেখব যে, এটা বলে রাখি যে এতকাল ধরে আমরা সমাস পড়েছি সেটা হচ্ছে কি ব্যাস বাক্য দিয়েই আমাদের সমাস শিখতে হতো, কিন্তু না, আজকে ঘটনা ঘটবে অন্যটা। সেটা হচ্ছে আমরা যে কোনো একটা শব্দের চেহারা দেখেই বলে দিতে চাই এটা কোন সমাস এবং এটার ব্যাস বাক্য কি হবে, সেই ডিসিশনটা আমি দেব, নট আমি মুখস্থ করব। ঠিক আছে? ইনশাল্লাহ আমরা সেই দিকে আস্তে আস্তে এগিয়ে যাব। তার আগ পর্যন্ত আমরা শুরুতে পরিভাষা নিয়ে আলোচনা করব। শুরুতে আমরা একটা উদাহরণ যদি বেছে নিই, উদাহরণটা আপনাদের খুবই পরিচিত। যেমন নিলাম সিংহাসন, যেটা আমরা যদি ব্যাস বাক্য করি তাহলে হবে সিংহ চিহ্নিত আসন। আচ্ছা, খেয়াল করেন, সমাস বলতে আমরা যে কথাটা বলিনি সেটা হচ্ছে সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ। কি সংক্ষেপ করে সে? একটা বাক্যকে সংক্ষেপ করে ফেলে। অর্থাৎ দুই বা ততোধিক পদ, দুই বা ততোধিক, তার মানে 3 হতে পারে, 4 হতে পারে, এরকম একটা বড় পদ। আমরা জানি বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দই এক একটি পদ। বলেছে দুই বা ততোধিক পদ, পদ কথাটা যেহেতু উল্লেখ আছে, পদ পদ হতে গেলে সেটাকে কি হতে হবে? নিশ্চয়ই সে বাক্যে ছিল। তাহলে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দ এক একটি পদ, এই পদগুলো কি হবে? দুই বা ততোধিক পদ এক পদে পরিণত হবে, সেটাকে আমরা বলি সমাস। ঠিক আছে? বা মিলন হবে। সেই দৃষ্টিকোণ থেকে আমরা দেখতেই পাচ্ছি এখানে 3টা পদ এক পদে পরিণত হয়েছে, ফলে সমাস হয়েছে সিংহাসন। এটাকে কি বলবো আমরা? এই যে সংক্ষেপণ হয়েছে সিংহাসন। যেহেতু যেটা সংক্ষেপ হবে সেটাকে আমরা বলতে পারি যে এটা হয়েছে সমস্ত পদ। সমস্ত পদ, এটার আরো নাম বলতে পারি সমাস সাধিত, আরো নাম বলতে পারি সমাস বদ্ধ, আরো বলতে পারি সমাস নিষ্পন্ন। তার মানে যেটা সমাস হবে তার 4টা নাম হয়েছে। সেটা কি? যেটা সমাস হবে বা সংক্ষেপণ হবে তাকে আমরা বলি কি? সমস্ত পদ। ঠিক আছে? তাকে আমরা বলি সমস্ত পদ। তাকে বলতে পারি সমাস সাধিত পদ, সমাসবদ্ধ পদ, সমাস নিষ্পন্ন পদ, মূলত সব একই কথা। এছাড়াও
একটা বিষয় এবার খেয়াল করো, তাহলে এই বাক্যটা কি হয়েছিল, এক পদে পরিণত হয়ে সমাস হয়েছিল। এটা একটা বাক্য, এই বাক্যটা যেহেতু এই বাক্যটার উপরে সমাস করা হয়েছে, এই জন্য সেটাকে আমরা বলছি এটা হচ্ছে ওই সমাসের কি ব্যাস বাক্য, ব্যাস বা বিগ্রহ বাক্য, তারপর বলতে পারি কি সমাস বাক্য। ব্যাস, এই তিনটা নাম আমরা বলতে পারি। আরো কিছু কথা হচ্ছে, হ্যাঁ বোর্ড একটু ঝাপসা দেখা যাবে এই জন্য যে আমি যখন হাঁটাচলা করি তখন বোর্ডটা কি একটু ঝাপসা হয়, আমি যখন স্থির থেকে কথা বলবো তখন ক্লিয়ার হবে, কারণ আমাদের ক্যামেরাটা হচ্ছে অটো ফোকাস, এটা আমি এর আগেও সম্ভবত বলেছিলাম। ঠিক আছে, ফোকাস তো ফোকাসই। আচ্ছা, এখন আসেন যে বিষয়টা খেয়ালের, খুব মনোযোগ দিয়ে শোনেন, খুব মনোযোগ দিয়ে শোনেন। এই বাক্যের প্রত্যেকটা পদ কিন্তু সমাস হয়নি, মানে সংক্ষেপ হয়নি। আমরা দেখতে পাচ্ছি এই বাক্য থেকে এই সিংহ কথাটা নেওয়া হয়েছে আর আসন কথাটা নেওয়া হয়েছে সিংহাসন শব্দে। তার মানে এই জায়গায় যে তিনটা পদ ছিল তার মধ্যে এই দুইটা পদের সমাস হয়েছে, এই দুইটা পদ সংক্ষেপ হয়েছে, আর একটা পদ ওখানে যায়নি। যে দুইটা পদ সংক্ষেপ হয়েছে সেটাকে আমরা বলবো সমস্যমান, মানে এদের উপরে সমাস করা হয়েছে, সমস্যমান পদ। তার মানে আসনে একটা সমস্যমান পদ, সিংহ একটা সমস্যমান পদ। এখানে যেহেতু শুরুতে আছে এই জন্য সিংহটা হলো পূর্বপদ, চিহ্নিত মধ্যপদ, আসনটা হলো পরপদ, এভাবে আমরা বলতে পারি। তাহলে এখানেকার মাঝখানের পদটা কিন্তু এখানে যায়নি, তার মানে মাঝখানের পদ এখানে লোপ পেয়েছে, এই জন্য এই সমাসটার নাম হচ্ছে মধ্যপদ লোপী। কোন সমাস সেটা আমরা পরে দেখব, কারণ মধ্যপদ এখানে আসেনি। আচ্ছা, আরেকটা বিষয় আপনারা খেয়াল করেন, এই বিষয়টা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, সেটা হচ্ছে সমাস করতে গিয়ে সমাসের যত উদাহরণ সেটা যতই এক পদে পরিণত হোক না কেন, এই সমাসের ভিতরে অন্তত দুইটা শব্দ দেখা যাবেই। এক পদে পরিণত হয়েছে কিন্তু দেখা যাবে ওটা যে আসলে একটা শব্দ, এখন একটা শব্দে পরিণত হয়েছে, যেমন সিংহাসন, কিন্তু তুমি লক্ষ্য করে দেখো এখানে দুইটা শব্দ আছে, সিংহ যোগ আসন। আবার আমি যদি এখন বলি, এখানে আমি লিখতে পারি, ধরো লিখলাম নীলাকাশ, একসাথে করছি, একটাই শব্দ এখন, বাট তুমি তাকাইলেই বুঝতে পারবে এখানে মূলত দুইটা শব্দ আছে, নীল আছে আর আকাশ আছে। অর্থাৎ এই বেসিক কথাটা আমাদের মনে রাখতে হবে, শুধুমাত্র একশেষ দ্বন্দ্ব সমাসে, যেমন আমরা, এই কথাটা এর ভিতরে আছে আমি তুমি সে, অনেকগুলো আছে কিন্তু চেহারায় বোঝা যাচ্ছে না, কিন্তু অন্য সব শব্দে তোমার যেটা ঘটবে সব সময় ওর ভিতরে যে দুইটা শব্দ অন্তত আছে এটা দৃশ্যমান হবে, দেখা যাবে। দুইটা শব্দের মিলন যে হয়েছে সেটা চেহারা দেখলে বোঝা যাবে, কম বেশি থাকবে। যেমন আমি বললাম চৌরাস্তা, চৌ মানে চার, রাস্তা মানে রাস্তা, এখানে দুইটা শব্দ আছে। ঠিক আছে, আচ্ছা, এই হচ্ছে কথা। সমাস হতে হলে তাকে কি করতে, মানে সমাসের ভিতরে সবসময় দুইটা পদ দৃশ্যমান হবে। তাহলে এখানে সিংহাসনে দুইটা পদ দৃশ্যমান হচ্ছে, সিংহ আর আসন। তাহলে সমস্ত পদের প্রথম অংশটাকে আমরা বলবো পূর্বপদ, আর পরের অংশটাকে আমরা বলবো পরপদ। পরপদের আরেকটি নাম হচ্ছে উত্তর পদ। তোমরা আবার বলবে না তাহলে যে পূর্বপদের তাহলে নাম হচ্ছে দক্ষিণ পদ, এটা দক্ষিণ এটা উত্তর, উত্তর মেরু দক্ষিণ মেরু, এটা তোমরা বলো না। কারণ হচ্ছে এই উত্তর মানে হচ্ছে কিন্তু পর, যেমন মরণোত্তর মানে হচ্ছে মরণের পর, এবং বিবাহোত্তর মানে হচ্ছে কি বিবাহের আগে নাকি পরে। আচ্ছা, বিবাহের পরে। তাহলে এই উত্তর বলতে দেখো স্বাধীনতোত্তর মানে কি স্বাধীনতার পরে। আচ্ছা, তাহলে উত্তর মানে পর, পরপদ মানে পরপদ, উত্তর পদ মানে পরপদ। আচ্ছা, এই ছিল পরিভাষাগত ব্যাপার, এটা আমরা সবাই অন্তত বুঝি, কাজে এটা নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা নয়। এখন আমরা চলে যাব, আমরা জানি সমাস হচ্ছে 6 প্রকার, এছাড়াও কিছু অপ্রধান কিছু সমাস আছে, যেমন নিত্য, প্রাদি, এগুলো খুব সিম্পল আলোচনা, এটা আমরা নিত্য সমাস যেমন তাও বলে ফেলি। যেমন নিত্য সমাস কি, যা তাই থেকে যাবে। যেমন দেশান্তর, দেশান্তর মানে হচ্ছে অন্য দেশ, তাহলে গ্রামান্তর মানে কি হবে, অন্য গ্রাম। গৃহান্তর মানে কি, অন্য গৃহ, তার মানে কি এগুলো সব একই স্টাইলের, যা তাই থেকে যায়। কালান্তর মানে কি, এভাবে আমরা অনেকগুলো বলতে পারি। তো যাই হোক, এখন খুব সহজেই এই বিষয়গুলো আমাদের শিটে আছে, এটা আমরা রিডিং পড়লে পারবো। আমরা এই 6 প্রকার নিয়ে মূলত আজকে আলোচনা করবো, যেখান থেকে পরীক্ষায় দিয়ে থাকে আর কি। সেই 6 প্রকার কি কি, সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, কর্মধারয়, তৎপুরুষ, অব্যয়ভাব এবং বহুব্রী সমাস। এই 6টা নিয়ে আমরা আলোচনা করব। সেক্ষেত্রে আপনারা অনেকেই আছেন এমন যে সমাসের প্রকারটাই ভুলে গেছেন।
আছে না মনে, আমি জানি সেটা। তো যাই হোক, এখন আচ্ছা, দু একজন লিখেছে লেখা বোঝা যাচ্ছে না, আসলে কি ব্যাপারটা এরকম? আপনারা একটু জানাতেন। আচ্ছা, বোঝা যাচ্ছে। এখন যেটা করবেন আপনারা, অটো রোটেট করে নিন, ঠিক আছে? অটো রোটেট করে ফেলেন, করে একটু যাতে বড় করে দেখা যায়, ঠিক আছে? অনেকে বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে এই পরিমাণই বেশি, আলহামদুলিল্লাহ। যাদের সমস্যা তাহলে তারা এটা ঠিক করে ফেলেন। আর কয়েকজন আছেন আপনারা ভিডিও চালু রেখেছেন, আমি আপনাদেরকে বলবো ভিডিওটা অফ করে ফেলেন, ঠিক আছে? আমি আশা করি নাম মেনশন করা লাগবে না। আপনারা, আপনাদেরকে আবার বলছি, ভিডিওটা অফ করে ফেলেন প্লিজ। ওকে, এতক্ষণ আমরা বলছিলাম যে সমাসের পরিভাষা কি, সেটা আমরা একটু আগে শেষ করেছি। এবং এখন আমরা বললাম যে সমাস 6 প্রকার, সেটা আমরা ছক করে লিখে ফেলেছি। সমাস যেহেতু 6 প্রকার, এটা আমরা লিখেছি। এখন খেয়াল করেন, এই 6 প্রকার সংজ্ঞা, উদাহরণ, আর অন্যান্য যে প্রকার আছে, ডিটেলস সবকিছু আমি এই ছকের মধ্যে শেষ করব ইনশাআল্লাহ। এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ। দেখেন, একটা বিষয় হচ্ছে, আমি একটু বলেই নিই যে সমাসের উদাহরণ এত ব্যাপক, হাজার হাজার উদাহরণ সমাসের। এবং আমরা খুব সহজে কথা বলার জন্য সমাস করে কথা বলি খুব, ঠিক আছে? সমাস মানে সংক্ষেপণ করে কথা বলি। ইভেন বাঙালি তো অনেক বড় মানুষ, মানে যাদের নাম একটু বড়, ঠিক আছে, তাদের নাম আমরা কি ছোট করে ফেলে না? ঠিক আছে, ছোট করে কথা বলে। অনেক বড় নাম বলতে পারে না, তখন কি ছোট করে ফেলে। এটা হচ্ছে বাঙালির বৈশিষ্ট্য। ফলশ্রুতিতে বাঙালি মোটামুটি সমাসবদ্ধ শব্দ গঠন করার দিক দিয়ে তারা এগিয়ে আছে। এখন যে বিষয়টা আমাদের বলা, যেহেতু অসংখ্য উদাহরণ কিন্তু আমরা পরীক্ষার খাতায় এতদিন যেভাবে পড়ে এসেছি, ওই নবম দশম শ্রেণীর, তারপরে হাতে গোনা কিছু শব্দ জানি, এইগুলোর বাইরে পরীক্ষা আসলে আমাদের মাথায় হাত, আমরা আর পারি না। তো আজকের এই যে ছকটা, এটা যদি আপনারা মনোযোগ দিয়ে একটু আমার কথা একটু শোনার চেষ্টা করেন, একটু বোঝার চেষ্টা করেন, তাহলে আমি বলতে পারি আপনাদের এই কষ্টটা আর কখনো পোহাইতে হবে না। সেক্ষেত্রে আপনাদের যদি এখন আমি জিজ্ঞাসা করি যে সমস্ত 6 প্রকার আপনারা জানেন, ভালো কথা। এখন বলেন তো, যে বহুব্রীহি সমাসের পূর্বপদের অর্থে প্রাধান্য পায় নাকি পরপদের অর্থে প্রাধান্য পায়? অনেকে কনফিউশন হয়ে যাবেন। অথবা বললাম, আপনি অব্যয়ভাব সমাস কাকে বলে সেটা একটু বলেন। অনেকে এখন হয়তো বা আপনি বলতে পারবেন না ঠিক মতো, ঠিক আছে? আচ্ছা, কিন্তু এটা ঠিক আপনি একসময় পড়ছিলেন, এবং এটা আপনার মনে আছে যে স্যার এরকমই পড়ছিলাম, কোনোটার পূর্বপদে প্রাধান্য পায়, কোনোটার পরপদে পায়, কোনোটার পায় না, কোনোটার পায়, এরকম একটু এলোমেলো হবে। তবে আমি নিশ্চিত স্যার, পূর্বপদ অথবা পরপদ দুইটার কোনো একটাই প্রাধান্য পায়, এটা আপনি মনে করতে পারেন, ঠিক আছে? তো এই ঘটনা কেন ঘটছে? কারণ ওই যে ব্যাপারটা, যেমন কাঁচা পেঁপে এবং পাকা পেঁপে যেমন বারবার বলা যায় না, অনুরূপ ভাবে আমরা অনেকক্ষণ পড়ার পরে যখন দ্বন্দ্ব সমাস পড়ি তখন দ্বন্দ্ব সমাস বুঝি, তারপর যখন কর্মধারে পড়ি কর্মধারে বুঝি, কিন্তু যখন আবার তৎপুরুষে চলে যায় তখন আবার ওইদিকে দ্বন্দ্ব ভুলে যায়, আবার যখন বহুব্রীতে চলে যায় তখন আবার কর্মধারে ভুলে যায়। ব্যাপারটা এইভাবে আমাদের হয়েছে, যেহেতু এক একটা সমাসে অনেক উদাহরণ, এগুলো পড়তে পড়তে অন্যটা আবার ভুলে যায়। ফলে আমরা যেটা করলাম, সব শয়তানগুলোরে এই ছকের মধ্যে এনে ভরবো, যে তোমরা কেন আমাদের সাথে এই বাটপাড়িটা করো, এই বাটপাড়িটা হয় কোথা থেকে, কেন তোমরা একটার সাথে আরেকটার পার্থক্যটা মৌলিক ভাবে কোথায়, সেটা দেখার জন্য আমরা এই ছকে এনেছি। এবং একই জায়গায় আলোচনা করার ফলে তুমি বুঝতে পারবে একটার সাথে আরেকটার পার্থক্যটা কোথায়, এবং যেটা কখনো যেভাবে কল্পনা করেনি সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। আচ্ছা, তাহলে আমরা এখন শুরু করেই ফেলি। যে সংজ্ঞাটা দিয়ে শুরু করি। আমি যদি বলি এটা এই সমাসে প্রাধান্য পায়, ওই সমাসে প্রাধান্য পায়, আমি বলবো পূর্বপদ পরপদ, একটু পরে তোমরা বলবো স্যার আমরা বুঝছি এটা যে পূর্বপদ আর পরপদ, কিন্তু কোনটা কার আবার বলে গেছি। এই জন্য আমি যেটা করলাম, সহজে মনে রাখার জন্য এখানে তোমাদের যেটা করেছি, সাংকেতিক ভাবে সংজ্ঞা নির্ধারণ করেছি। সাংকেতিক ভাবে কি, এই টিক চিহ্নগুলোর মধ্যেই কিন্তু সংজ্ঞা লুকিয়ে আছে। সেটা কি? দ্বন্দ্ব সমাসে টিক চিহ্ন দেওয়া মানে অর্থের প্রাধান্য থাকবে, তার মানে পূর্বপদ এবং পরপদের অর্থের প্রাধান্য থাকবে কোথায়? দ্বন্দ্ব সমাসে। অনুরূপ ভাবে দ্বিগু কর্মধারা এবং তৎপুরুষে শুধুমাত্র পরপদের অর্থের প্রাধান্য থাকবে, পূর্বপদের অর্থের কোনো প্রাধান্য থাকবে না। কিভাবে সেটা আমরা একটু পরে ক্রস ম্যাচিং যখন করব, উদাহরণগুলোর সাথে সংজ্ঞাগুলো মিলাবো, তখন তোমরা বুঝতে পারবে। এবং কেন এখানে তিনটাই পরপদের অর্থ প্রাধান্য পাই, কেন তিনটাকে আবার আলাদা নামকরণ করা হয়েছে, সেটা আমরা একটু পরে বুঝিয়ে বলবো। এখন আমরা দেখি তাহলে সংজ্ঞাগতভাবে
দেখো অব্যয়ভাব পুরো পদে প্রাধান্য পায়, বহুব্রীহি কোনোটাই পায় না। আমি তোমাদের একটু আইকিউ টেস্ট করে নিচ্ছি, যে দেখো আমি যদি প্রশ্ন করি যে দ্বন্দ্ব সমাসের সংজ্ঞার আলোকে, এখানে কিন্তু দেখো 6টা সংজ্ঞায় তুমি কিন্তু এক দৃষ্টিতে দেখতে পাচ্ছ কার কোথায় পার্থক্য, যেটা যখন তোমরা টেক্সচুয়াল ভাবে পড়ো তখন এটা ধরতে পারো না, বাট এখন আমরা পারবো। খেয়াল করো, আমি তোমাদের প্রশ্ন করছি দ্বন্দ্ব সমাসের বিপরীত সমাস কোনটি, এই সংজ্ঞার আলোকে, এই টিক চিহ্নের আলোকে একটু দেখো তো। দ্বন্দ্ব সমাসের বিপরীত গণহারে কমেন্ট চাই, সবসময় যে আগে কমেন্টস করবে তার নামটা মেনশন করবে আজকে, ঠিক আছে? মমিন সবার আগে লিখেছে। এরপরে আমি মানে পড়ার মতো সময় দেওয়া হচ্ছে না, গণহারে কমেন্টস আসতেছে। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ, সবারটা সঠিক হয়েছে, এটা আল্লাহ শুকরিয়া। দ্বন্দ্ব সমাসে দুইটা পদের অর্থের প্রাধান্য পায়, বহুব্রীহি কোনটার অর্থের প্রাধান্য পায়। দেখো এখন কিন্তু এক দৃষ্টিতে তোমরা দেখতে পাচ্ছ, এই জন্য বুঝে ফেলছো। আচ্ছা, প্রশ্ন হচ্ছে অব্যয়ভাব সমাসের বিপরীত কোনটা? অব্যয়ভাব সমাসের বিপরীত কোনটা? এবার দেখি কে কিভাবে চিন্তা করতে পারে। থ্যাংক ইউ, একজন খুব কৌশলের সাথে উত্তর দিয়েছে। নামটা কি? নামটা কি? আমার নামই নাম, আলামিন নাম। আচ্ছা, সুন্দর। সে বলেছে 2 3 4। হ্যাঁ, এটা একটা ফাংশন হতে পারে, আমরা এটা বলতে পারি 1 2 3 4 5 6। সহজে উত্তর বলার জন্য এটা আপনারা আজকে এই ক্যাটাগরিটা নিতে পারেন, বারবার নাম না বলে আপনারা খুব সহজে এটা নিতে পারেন, ঠিক আছে? আমি আশেপাশে কিছু লিখবো, এই কারণে আসলে লিখতেছিলাম না, তো ভালো হলো আর কি। 1 2 3 4 5 6। আচ্ছা, তার মানে আজকের ক্ষেত্রে আপনাদের লিখতে যদি কষ্ট হয়, আমার উত্তর করার ক্ষেত্রে আপনারা এই নাম্বারগুলো করলে আমি বুঝে নেব যে আপনি কোনটা সঠিক বলতেছেন নাকি ভুল বলতেছেন, ঠিক আছে? ওকে, আমি প্রশ্ন করেছিলাম যে অব্যয়ভাবের বিপরীত কোনটি? তাহলে অনেকে লিখেছেন তৎপুরুষ, কেউ বলেছেন দ্বিগু, কেউ কর্মধারয়। তাহলে কি এটা কি আপনারা কি মানে সংকীর্ণ মানসিকতার পরিচয় দিয়েছেন বলবো আমি? আচ্ছা যাই হোক, এখানে তিনটাই, মানে আমরা সংজ্ঞাগতভাবে বলতে পারি কি অব্যয়ভাবের বিপরীত এই তিনটাই, কারণ এই তিনটাতেই পরপদের অর্থে প্রাধান্য পাবে আর অব্যয়ভাবে পূর্বপদের অর্থে প্রাধান্য পাবে, এই জন্য এইটা ওইটা ওই তিনটার বিপরীত। এখন প্রশ্ন হচ্ছে তিনটাই যদি অপশনে থাকে তাহলে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা হবে? যদি শুধু দ্বিগু থাকে তাহলে দ্বিগু উত্তর, শুধু কর্মধারা, শুধু তৎপুরুষ থাকলে তৎপুরুষ উত্তর। কিন্তু যদি তিনটাই থাকে তখন আমরা কোনটা বেছে নিব? সেক্ষেত্রে আমরা একটু ব্যাকরণবিদদের কাছে যাব, ব্যাকরণবিদরা কি বলেন এই বিষয়ে। আমরা তাদের কাছে চলে গেলাম। ব্যাকরণবিদরা বলছেন যে বাবা শোনো, তোমাদের একটা বিষয় বলেই রাখি। আমরা বললাম কি বলুন তো? তারা বলছে যে দ্বিগু সমাসটা কর্মধারার অন্তর্ভুক্ত এবং কর্মধারায় হচ্ছে তৎপুরুষের অন্তর্ভুক্ত। এক্ষেত্রে আমি তখন বলি যে বিলের পানি নদীতে যায়, নদীর পানি সমুদ্রে যায়, তাহলে বলো তো কোনটা পাওয়ারফুল হয়? আবার বলছি, বিলের পানি নদীতে যায়, নদীর পানি সমুদ্রে যায়, তাহলে তোমরা অবশ্যই বলবা সমুদ্রের পানি মানে পাওয়ারফুল হয়, তাই তো? আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে দ্বিগু সমাস কর্মধারার অন্তর্ভুক্ত, কর্মধারা বা তৎপুরুষের অন্তর্ভুক্ত, তার মানে দ্বিগু আগে ছিল কর্মধারায়, কর্মধারা ছিল তৎপুরুষ। ফলশ্রুতিতে তিনটাই অর্থের প্রাধান্য পায় হচ্ছে পরপদে, বাট এখানে পাওয়ারফুল কি হলো? তাহলে তৎপুরুষ হয়েছে। যেহেতু পাওয়ারফুল তৎপুরুষ, এই জন্য আমরা যদি তিনটাই অপশনে থাকে তখন বলবো অব্যয়ভাবের বিপরীত কি তৎপুরুষ। এটা আমার বলার উদ্দেশ্য না, এটা একটা সিম্পল আলোচনা। আমি শুধু সংজ্ঞাগতভাবে যাতে একটার সাথে আরেকটা তোমাদের মিলে না যায়, এই জন্য একটার সাথে আরেকটা কি কোথায় পার্থক্য এটাকে দেখিয়ে দিলাম। এটা আমার ক্লাস এখন সামনে যতটাই করবা ততই একটার সাথে আরেকটার পার্থক্য, আমরা যখন উদাহরণগুলো ভাঙতে থাকবো তখন মানে বোঝাতে থাকবো তখন তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবা। এখন পর্যন্ত যতটুকু বুঝছি তার আলোকে একটা প্রশ্ন তোমাদেরকে ছুড়ে দিই, সেটা হচ্ছে এই ব্যাকরণবিদরা বলছেন যে সমাস আসলে প্রধানত 4 প্রকার। আমরা জানি 6 প্রকার, তারা বলছে প্রধানত 4 প্রকার। কথা তো ঠিকই আছে। কেন ঠিক আছে? এর কারণ হচ্ছে সমাসে হয় দুইটা অর্থেরই প্রাধান্য পাবে, পূর্বপদ এবং পরপদ, নতুবা কোনো অর্থেরই প্রাধান্য পাবে না। তাহলে দুইটা ক্যাটাগরি গেল, হয় দুইটা অর্থের প্রাধান্য পাবে নতুবা কোনোটার প্রাধান্য পাবে না, দুইটা। আর দুইটা কি, হয় পূর্বপদের অর্থে প্রাধান্য পাবে নতুবা পরপদের অর্থে প্রাধান্য পাবে। তাহলে আমরা কি এই 4 ক্যাটাগরি আছে, এই জন্য 4 প্রকার হবে। এখন প্রশ্ন হচ্ছে যেহেতু আমরা লিখেছি 6 প্রকার কিন্তু প্রধানত 4 প্রকার, তাহলে সেই 4 প্রকারের সংখ্যাটা লিখে ফেলো, কোন 4টি হবে? থ্যাংক ইউ, ব্যাপক হারে আপনারা কমেন্টস করেছেন এবং সবাই সঠিক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, কারণ কি দ্বন্দ্ব হবে, দ্বিগু কর্মধারে তৎপুরুষ সমাধি পাওয়ারফুল, যেহেতু তৎপুরুষ তাহলে এটাকে আমরা বিবেচনা করব। তাহলে 1 4 5 6। ওকে, থ্যাংক ইউ। তার মানে এটা আমি আপনাদের বলে দেইনি, বাট আপনারা এখন পেরে যাচ্ছেন।
এই 4টা ক্যাটাগরির বাইরে কিন্তু আসলে ক্যাটাগরি নাই। এখন আমরা দেখব যে আমরা তো সংজ্ঞার আলোকে ভাগ করলাম, তো আমরা এখন যেটা করব, আমরা আপনাদেরকে 10 সেকেন্ড সময় ছেড়ে দিচ্ছি আরেকবার দেখে নেওয়ার জন্য সংজ্ঞাগুলো, মানে এই আলোকে একটু মুখস্থ করে নেওয়ার জন্য, বা আপনি নিজে 31 সেকেন্ড একটু চোখ বন্ধ করে নিজে একটু মানে মনে মনে এতটুকু স্ক্রিনশট দিয়ে নেন যে কোনটা কি হচ্ছে, তাহলে আমাদের একটু পরে বোঝাতে সহজ হবে। মনে মনে স্ক্রিনশট কেমন দিতে পারেন চোখ বুঝে, আমি আবার চোখ বুঝলে তো অনেকে আবার স্ক্রিনশট নিয়ে নেবেন, ঠিক আছে, সেটা নিয়ে মজাও করতে পারেন, এই জন্য আমি সেটা এখন দেখাবো না। তো যাই হোক, আপনারা নিজেরা একটু চোখ বন্ধ করে চিন্তা করতে পারেন যে দ্বন্দ্ব সমাসে দুইটা পদের অর্থে প্রাধান্য পাই, ঠিক আছে। তারপর হলো কি, দ্বিগু কর্মধারয় তৎপুরুষে পরপদের অর্থের প্রাধান্য পাই, অব্যয়ভাবে পূর্বপদ এবং বহুব্রীতে কোনোটারই পায় না, দ্বন্দ্বের সাথে বহুব্রীর পার্থক্য, অব্যয়ভাবের সাথে বাকি তিনটার পার্থক্য, এভাবে একটু ঠিক করে নেন। এখন আপনাদের মনে হতে পারে যে এই তিনটা কিভাবে মনে রাখবো, আমি এটা আবার একটু সহজ করে বলি, সেটা হচ্ছে এই, আমরা ছন্দে একটা বাক্য মনে রাখতে পারি, দ্বিগু কর্মে তৎপর। মনে করেন দ্বিগু একটা মানুষের নাম, তা বললাম দ্বিগু কর্মে তৎপর মানে সে কাজে পারদর্শী, তৎপর থাকে, ব্যস্ত থাকে। আচ্ছা, তার মানে দ্বিগু কর্মে তৎপর মানে কি, দ্বিগু সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, এই তিনটারই তৎপর মানে তৎপুরুষ, তৎ দিয়ে তৎপুরুষ, আর এই পর মানে কি, পরে, মানে পরপদের অর্থে প্রাধান্য পায়। দ্বিগু কর্মে তৎপর, তার মানে দ্বিগু সমাস, কর্মধারয় সমাস, তৎ দিয়ে তৎপুরুষ সমাস, আর এই তৎপর, পর মানে হলো পরপদের অর্থে প্রাধান্য পায়। তার মানে সহজে কি বলতে পারি যে দ্বিগু কর্মে তৎপর। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমরা আসি, এই পর্যন্ত আমরা বিষয়টা দেখলাম, এখন আমরা দেখব এখন আমরা সংজ্ঞার আলোকে উদাহরণগুলো একটু বিশ্লেষণ করব। যদি বিশ্লেষণ করে আমরা ঠিকঠাক মিলে যাই, তার মানে খুব সহজে আমরা এটা বুঝতে পারবো। কিভাবে? দেখো, দ্বন্দ্ব সমাসে পূর্বপদ এবং পরপদ দুইটারই অর্থে প্রাধান্য পায়। যেমন এখানে লেখা আছে জল আর স্থল, খুব ভালো করে বোঝো। জল আর স্থল যখন বললাম, তাহলে শুধু জল বোঝালো নাকি শুধু স্থল বোঝালো? তোমরা অবশ্যই বলবা স্যার দুইটাই বুঝিয়েছে। আমি যদি বলি পিতা মাতা, তাহলে শুধু পিতাকে বোঝাচ্ছে না শুধু মাতাকে বোঝাচ্ছে? বলো তো। তোমরা বলবো অবশ্যই দুইজনকেই বোঝাচ্ছে। তার মানে যখন পূর্বপদ এবং পরপদ দুইটারই অর্থে প্রাধান্য থাকে, সেটাকে আমরা বলি দ্বন্দ্ব সমাস। এটা যদি আপনি না পারেন, তাহলে আপনি পাগলের থেকে অধম, কারণ এটা পাগলও পারে, একটু বুঝাই দিলে। আচ্ছা, মজা করে বললাম। এখন আসেন, যেমন বললাম দেশ বিদেশ, তার মানে দেশও বোঝাচ্ছে বিদেশও বোঝাচ্ছে। আকাশ পাতাল মানে আকাশও বোঝাচ্ছে পাতালও বোঝাচ্ছে। আচ্ছা, তার মানে এটা খুব সহজ, এটা খুবই সহজ। এবং মনে রাখবেন দ্বন্দ্ব সমাসের মাঝখানে কি থাকে, হাইফেন থাকে, শুধু একশেষ দ্বন্দ্ব ছাড়া। একশেষ দ্বন্দ্ব কেমন, যেমন আমি, তুমি, সে, আমরা, তুমিও, সে, তোমরা, ঠিক আছে। এই এছাড়া সব জায়গায় আপনার হাইফেন থাকবে। এটা একটা চেনার উপায় হতে পারে, কিন্তু আলটিমেট আমি বললাম যে এখন যে এই যে দেখেন, আমি বললাম ডাস্টার মার্কার, তার মানে শুধু ডাস্টার বোঝালো না শুধু মার্কার বোঝালো? আপনারা বলবেন দুইটাই বোঝাইছে, এই জন্য হচ্ছে কি দ্বন্দ্ব সমাস। আচ্ছা, এখন আসেন, আমরা যেটা খেয়াল করবো, দ্বিগু কর্মে তৎপর, এই যে তিনটা, দ্বিগু কর্মে তৎপর মানে দ্বিগু কর্মধারয় তৎপুরুষ পরপদের অর্থে প্রাধান্য পায়, এই তিনটার পরপদের অর্থ কি প্রাধান্য পেয়েছে? আমরা একটু চেক দিয়ে দেখব। আগে দেখব পরপদ প্রাধান্য পেয়েছে কিনা। যদি পরপদের অর্থের প্রাধান্য পেয়েই থাকে, তারপরে আমরা আবার এটার পার্থক্য করব যে কেন সে দ্বিগু হয়েছে, কেন কর্মধারয় এবং কেন তৎপুরুষ হয়েছে, তখন এই এই সমীকরণটা আসবে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো লেখা হচ্ছে চৌরাস্তা। আমরা উদাহরণটা দেখতে পাচ্ছি যে চৌরাস্তা, তাহলে চৌরাস্তা, এখানে কিন্তু দুইটা শব্দ আছে। সেটা কি? চৌ মানে চার, রাস্তা মানে রাস্তা। আচ্ছা বলো তো, চৌরাস্তা মানে চার সংখ্যাকে বোঝায় নাকি রাস্তাকে বোঝায়? ঝটপট কমেন্টস করতে হবে কিন্তু আজকে। অবশ্যই তোমরা বলেছো রাস্তাকে বোঝায়, ঠিক আছে। চৌরাস্তা মানে রাস্তা। আমরা কেন এই কথাটা বলি খুব ভালো করে বোঝো। এই তিনটাই কিন্তু ফিক্সড করে কথা বলার জন্য। আগেই বলি, আচ্ছা একটু অন্য প্রসঙ্গে বলি খুব ভালো করে, একটু তোমরা কি একটা বিষয় বুঝতে পারবা? আমি তোমাদের একটু বলি। দেখো, যমুনা পদ্মার সাথে মিশে গেছে, তাই না? যমুনা আর পদ্মা মিলিত হয়েছে, তো মিলিত হওয়ার পরে ওই নদীটার নাম কি হয়েছে জানো? পদ্মা। যমুনা নামটা কিন্তু শেষ। আচ্ছা, এরপরে দেখো পদ্মা আবার মেঘনার সাথে মিলিত হয়েছে, তারপরে পদ্মা নামটা ভ্যানিশ, তারপরে সমুদ্র পর্যন্ত চলে যাবে কি নাম ধরে? মেঘনা, ঠিক আছে। এই যে একটা সমীকরণ যেমন দেখলাম, জাস্ট আমি একটু বলার জন্য বলছি, কখনো কখনো এমন হয় শব্দটা হচ্ছে নামপদ, কিন্তু শব্দের মধ্যে, সমাসবদ্ধ শব্দের মধ্যে একটা অংশ বিশেষণ, একটা হলো বিশেষ্য, মানে অ্যাডজেক্টিভ আর নাউন। এখানে যখন বলা হচ্ছে চৌরাস্তা, মূলত বোঝাচ্ছে রাস্তা, কিন্তু চৌ কথাটা কেন আসলো?
চৌ কথাটা হলো ওই রাস্তার বিশেষণ হিসেবে আসছে। আমার এক বন্ধু আসতেছে, তা আমি বললাম আমার এক বন্ধু যখন আসতেছে, আমি তার ডিরেকশন দিচ্ছি, হ্যাঁ বন্ধু আমি তো হলে আছি, ক্যাম্পাসে আছি, তো তুমি শাহবাগ চৌরাস্তায় এসে দাঁড়াও বা শাহবাগ মোড়ে দাঁড়াও। আমি বললাম শাহবাগ চৌরাস্তায় দাঁড়াও। শাহবাগটা তো একটা নির্দিষ্ট ভালো এরিয়া ধরে যে কোনো জায়গায় এসে দাঁড়াতে পারতো, আমি বলেছি শাহবাগ চৌরাস্তায় দাঁড়াও। তার মানে তাকে রাস্তাতেই দাঁড়াতে বলেছি, কিন্তু এই রাস্তাটার ধরনটা আমি বলে দিয়েছি যে রাস্তাটা তুমি শাহবাগে এসে দেখবা যে কারো কাছে জিজ্ঞাসা করলে এই রাস্তাটা চারদিকে মোড় নিছে বা চারটা মাথায় মানে রাস্তার চারটা মাথা কি হয়েছে এক জায়গায় মিলিত হয়েছে, ঠিক আছে। তা আমি যাতে সে ভুল রাস্তায় না দাঁড়ায় এই জন্য আমি চৌরাস্তা কথাটা উল্লেখ করে দিছি। তার মানে হচ্ছে ওর পাশে যদি কখনো 3 রাস্তার মোড় হয় তাহলে সেখানে সে দাঁড়াবে না, কারণ সে বলবে যে না ডিরেকশনে তো 3 রাস্তা বলা নেই, ডিরেকশনে বলা হয়েছে চৌরাস্তা, তাহলে চৌরাস্তা সে খুঁজতে থাকবে। সেটা কি ক্লিয়ার? আচ্ছা, এই জন্য মূলত রাস্তায় বুঝিয়েছি কিন্তু সেই রাস্তাটা ধরন বলে দিয়েছি। আচ্ছা আর একটু সহজ করে বলবো, তোমরা টেনশনের কোনো কারণে আমার কথা শুনতে থাকো। তাহলে এখানে রাস্তার অর্থে প্রাধান্য করি। এখানে আমরা এবার দেখি নীল আকাশটা দেখবো, ঠিক আছে। নীল আকাশ, দেখো এখানে শব্দ আছে নীল রং আর একটা আকাশ। তাহলে এখন কি বোঝাচ্ছে মূলত? নীল আকাশ বলতে কি নীল রংকে বোঝাচ্ছে না মূলত আকাশকে বোঝাচ্ছে? তোমরা সবাই বলবা যে স্যার অবশ্যই আকাশকে বোঝাচ্ছে। কিভাবে? আরেকটু বুঝে বলি। যেমন দেখো কেন বলা হচ্ছে, এটা হলো কি তোমার যাতে ভুল আকাশ তুমি কল্পনা না করো। শুধু যদি আকাশ বলতাম, খুব ভালো করে আমার কথা শোনো তোমরা, শুধু যদি আকাশ বলতাম তাহলে সেই আকাশে মেঘলা আকাশ হতে পারতো, সেই আকাশে সাদা মেঘ ঘুরে বেড়াতে পারতো, কালো মেঘ ঘুরে বেড়াতে পারতো, সে আকাশে রাতের তারা আসতে পারতো, সে আকাশে চাঁদ আসতে পারতো, সে আকাশটা অন্ধকার হতে পারতো, ঠিক আছে, অমাবস্যার আকাশ হতে পারতো। মানে শুধু আকাশ বললে তোমার মনের মধ্যে এখন বহু কল্পনা আসতেছে, বাট আমি একটা কবিতা লিখতেছি বা আমি একটা গল্প লিখতেছি, একটা সিনারি অঙ্কন করতেছি যে আমি ওই সময় সরিষার ফুল, যেমন এখন সাধারণত শরতের আকাশ কিছুদিন আগে আমাদের শেষ হয়েছে, ফলে বিভিন্ন মাঠে কি ছিল সরিষার ফুল ছিল। আমি এখন একটা গল্প লিখতেছি, সেই গল্পে লিখতেছি যে একটা মাঠের প্রান্তে আমি দাঁড়িয়েছিলাম, পাশে ছিল হলুদ সরিষার ফুল, ঠিক আছে, মানে সরিষার ক্ষেত, এবং মনে হচ্ছিল যেন সরিষার ক্ষেত মিশে গিয়েছে, মানে মাঠকে মাঠ সরিষার ক্ষেত যেন মিশে গিয়েছে নীল আকাশের প্রান্তে, ঠিক আছে, যেমন গাছগাছালি কি মিশে মিশে যায় না। আচ্ছা, ওই এখন আমি হয়তো এভাবে চিত্রকল্প আঁকতেছি, আমি যখন এখানে লিখিয়ে দিলাম চিত্রকল্পে নীলাকাশ, তখন তো তুমি কল্পনা করো তো ওই আকাশে তোমার আর কালো মেঘ সাদা মেঘ এগুলো আর দেখো তো উড়াউড়ি করতেছে কিনা, আর কিন্তু নাই। এখন তুমি অমাবস্যার আকাশ চিন্তা করতে পারবা না, এই আকাশে তোমার চাঁদ আসবে না, এই আকাশে তোমার সূর্য সরি এই আকাশে তোমার তারা আসতে পারবে না, কারণ তুমি নীলাকাশ বলেছ। তার মানে আচ্ছা, পোলাপান দুষ্টুমি করে আমার সাথে, স্যার গল্পটা কোথায় পাওয়া যাবে? গল্পটা আমি বানিয়ে বানিয়ে তোমার বোঝানোর জন্য বললাম, গল্পটা কোথাও পাওয়া যাবে না, ওরকম বই বাজারে এখনো আসেনি, আর এই গল্পটা আচ্ছা যাই হোক, এই যে আমার রোকন ভাইয়ের সকিনা উড়াউড়ি শুরু করছে, তাই তো? শোনো, আমার জীবনে কোনো সকিনা নাই, ঠিক আছে, অন্য কিছু নাই, রোকন ভাই সকিনা, রোকন ভাইয়ের বাসায় এখন, ঠিক আছে, সকিনার নাম হয়ে গেছে আফিফা, বুঝছো, মানে ভাবির নাম আফিফা, রোকন ভাইয়ের ওয়াইফের নাম। আচ্ছা এটা একটু বলে দিলাম, তোমরা আবার অন্যভাবে নিও না। যাই হোক, এখন আমরা যেটা বলছিলাম সেখানে ফিরে আসি। তোমরা কি বিরক্ত হচ্ছ নাকি? আমি কিন্তু আমার কথাগুলো একটু ঠান্ডা মাথায় বুঝবা। দেখো অসংখ্য উদাহরণ চর্চার দরকার নাই, অসংখ্য উদাহরণ চর্চার দরকার নেই, 6টা সমাস 6টা প্রকার আগে ভালো মতো বোঝো, দেখবা সব উদাহরণ তোমার কাছে পানি হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা এখন আসেন আমরা একটু অন্য বিষয়ে একটু আসি। কোথায় ছিলাম আমরা? ও আচ্ছা, নীল আকাশ, খুব ভালো করে বুঝেন। তার মানে আমি যখন আকাশটা কোন আকাশ বোঝাতে চেয়েছি, আমি নীল আকাশ বোঝাই, আমি বলতে পারতাম আহ চাঁদনি রাত, তাহলে আমি এখন কোন রাতটা বোঝাতে চাচ্ছি? চাঁদনি রাত, তার মানে যে রাতে কি চাঁদ এসেছে। আমি অন্ধকার রাতও বলতে পারতাম, তার মানে আমি রাতটাও কি ফিক্সড করে দিচ্ছি, ঠিক আছে। জ্যোৎস্না রাত, তার মানে এই জ্যোৎস্না রাত, এগুলো কিন্তু সব এই ক্যাটাগরি, সব পরপদের অর্থে প্রাধান্য পাচ্ছে। আমি এখানে লিখি নাই কিন্তু বলতেছি, যেমন চাঁদনি রাত মানে কি, এখানে পরপদে মূলত আমি কি চাঁদকে বোঝাচ্ছি না, এখানে রাতটাকে বোঝাচ্ছি, রাতটাকেই বোঝাচ্ছি, কিন্তু সেই রাতটার ধরন কি ছিল? ওই রাতে চাঁদ উঠেছিল। আমি অন্ধকার রাত বললাম, তার মানে রাতকেই মিনিং করতেছি, কিন্তু সেই রাতের বৈশিষ্ট্যটা ছিল খুবই অন্ধকার, ঠিক আছে। আচ্ছা এবার আসেন, আমি হয়তো একটা রুমে 6টা ফ্যান ঘুরতেছে, আমি কাউকে বললাম এই সবুজ ফ্যানটি বন্ধ করো, সবুজ ফ্যানটা বন্ধ করো, আমি এখানে বলে দিলাম,
তাহলে আমি কি এখানে সবুজ রং বোঝাচ্ছি না মূলত ফ্যানটাকে বোঝাচ্ছি বলতো? আমি ওই সবুজ রঙের ফ্যানটাকে বোঝাচ্ছি, যাতে করে ও অন্য কোনো ফ্যান বন্ধ না করে ফেলে রুমের। এই জন্য আমি ওকে ফিক্সড করে দিয়েছি 6টা কালারের ফ্যান আছে, আমি বলেছি সবুজ ফ্যানটা বন্ধ করো, যাতে আমার ডিরেকশনটা ভুল না হয়। বিষয়টা ক্লিয়ার? তার মানে হচ্ছে এখানে যে পরপদের অর্থে প্রাধান্য পাচ্ছে, এখন তোমরা বিষয়টা বুঝতে পেরেছো আশা করি। এই জন্য দেখো নীল আকাশ বলতে মূলত আকাশকে বোঝাচ্ছে, এখানে রাস্তাকে বোঝাচ্ছিল। শত বর্ষ, শত মানে 100, এখানে শত বর্ষ মানে এখানে 100 বছরকে বোঝাচ্ছে। আচ্ছা আরো একটু দেখো, এখানে লেখা আছে রাজপুত্র। রাজপুত্র মানে হচ্ছে এখানে রাজাকে কিন্তু বোঝাচ্ছে না, মূলত পুত্রকে বোঝাচ্ছে। আচ্ছা এবার দেখো পুত্রকে বোঝাচ্ছে, যেমন সেটা এমপি পুত্র নাকি মন্ত্রী পুত্র নাকি রাজপুত্র নাকি কৃষক পুত্র। ঠিক আছে, আমি একজন কৃষক পুত্র। ঠিক আছে, আচ্ছা এখন দেখো খেয়াল করো, এই পুত্রটা মূলত এখানে বোঝাচ্ছে, কিন্তু সেই পুত্রটা ধরন কি, কার পুত্র, সেটা বিশেষায়িত করার জন্য এখানে রাজপুত্র কথাটা লেখা হয়েছে। আবার দেখো আমি বললাম যে কি বলা যেতে পারে, আমি বললাম রাজহাঁস। রাজহাঁস যখন বললাম, তার মানে এখানে কি, এখানে রাজাকে বোঝাচ্ছে না হাঁসটাকে বোঝাচ্ছে? তোমরা সবাই বলো অবশ্যই হাঁসটাকেই তো বোঝাচ্ছে। ঠিক আছে, রাজহাঁস মানে কি একটা হাঁস, রাজপুত্র মানে কি একটা পুত্র, তার মানে কি এখানে পুত্র বোঝাচ্ছে আর এখানে হাঁস বোঝাচ্ছে। আচ্ছা ওকে, তাহলে আমরা দেখলাম এই তিনটারই পরপদের অর্থের প্রাধান্য পেয়েছে। এখন প্রশ্ন হচ্ছে পরপদের অর্থের প্রাধান্য পেয়েছে তিনটাই, কিন্তু আমরা কিভাবে বুঝবো কোনটা দ্বিগু, কোনটা কর্মধারয়, কোনটা তৎপুরুষ সমাস, এটা আমাদের দেখার বিষয়। আচ্ছা খেয়াল করো, এবার আসি আমরা তিনটাতেই পরপদের অর্থের প্রাধান্য পেয়েছি, কিন্তু পরপদের অর্থের প্রাধান্যের কিছু, কিন্তু পূর্বপদ যদি সংখ্যা থাকে, পূর্বপদে যদি কোনো সংখ্যার উল্লেখ থাকে, তার মানে শুরুতে সংখ্যা তারপরে যদি পরপদের অর্থে প্রাধান্য পায়, তাহলে সেটাকে আমরা বলবো দ্বিগু সমাস। ঠিক আছে, আচ্ছা খেয়াল করো তাহলে, চৌরাস্তা শুরুতে কি ছিল, সংখ্যা, কিন্তু চৌরাস্তা মানে রাস্তা বুঝিয়েছে, পরপদের অর্থের প্রাধান্য পেয়েছে শুরুতে সংখ্যা, এই জন্য সেটা দ্বিগু সমাস। শতবর্ষ মানে বর্ষ বুঝিয়েছে, কিন্তু শুরুতে শত মানে 100, পূর্বপদের অর্থের পরপদের অর্থের প্রাধান্য পেয়েছে, বাট শুরুতে সংখ্যা ছিল, এই জন্য দ্বিগু সমাস। ওকে, কিন্তু এটার কিন্তু আবার মানে তোমার ইয়েও হতে পারে, যেমন তুমি একটু দেখো নিচের দিকে একটু তাকাও, আমি আরো কিছু লিখেছি, যেমন দশানন, এখানেও কিন্তু সংখ্যা আছে, দশানন। শতবর্ষী, এখানেও সংখ্যা আছে, খুব ভালো করে দেখো, তোমরা মানে দেখতে পাচ্ছ, দেখো দশাননেরও শুরুতে সংখ্যা আছে, কিন্তু এইটা কিন্তু দ্বিগু সমাস হতে পারবে না। শতবর্ষী, এখানেও সংখ্যা আছে, কিন্তু এটাও হতে পারবে না। কেন হতে পারছে না? কারণ হচ্ছে এটা পরপদের অর্থে প্রাধান্য পায়নি। কিভাবে পরপদের অর্থে প্রাধান্য পায়নি? যেমন দশানন শব্দের পরের পদের পরপদটা কি আছে, এখানে আনন আছে। এখন দশানন বলতে 10টা আনন কিন্তু বোঝায় না। যেমন চৌরাস্তা মানে 4টা রাস্তাকে বোঝায়, যে 4টা রাস্তা এক জায়গায় মিলে গেছে, তার মানে রাস্তা মিনিং হয়েছে। বাট দশানন মানে 10টা আনন বোঝায় না, দশানন মানে বোঝায় হচ্ছে রাবণকে। কাকে বোঝায়? রাবণকে। তোমরা জানো হিন্দু পুরাণ অনুযায়ী বা আমাদের বিভীষণের প্রতি মেঘনাদ নিয়ে আমরা যে আলোচনাটা করেছিলাম, ওখানে রাবণের কথা উল্লেখ ছিল, তার সম্পর্কে তোমরা খুব ভালো করেই জানো। ঠিক আছে, আচ্ছা এখন আসো, এবং রাবণের পুত্র কি মেঘনাদ, এটাও তোমাদের মনে আছে, রাবণী, তাই তো? আচ্ছা এবার দেখো শতবর্ষী, ও সরি, তাইলে কি দাঁড়ালো, 10 মানে 10ও বোঝাচ্ছে না, আনন্দ মানে আনন্দ বোঝাচ্ছে না, মূলত রাবণের বিশেষণ। তাহলে এই শব্দটার এখানে দুইটা অংশের কোন অর্থের প্রাধান্য পাচ্ছে না, এই জন্য সেটাকে আমরা বলছি বহুব্রী সমাস। কারণ বহুব্রীতে পূর্বপদ এবং পরপদ কোনটারই অর্থের প্রাধান্য পায় না। সেটা কোন ধরনের বহুব্রী? সেটা হচ্ছে সংখ্যাবাচক, সংখ্যাবাচক বহুব্রী। ঠিক আছে, এই যে সংখ্যাবাচক বহুব্রী। আচ্ছা এখন আসো শতবর্ষী, তার মানে কি? দেখো এখানে শতবর্ষী বললে কিন্তু 100 বছর বোঝায় যায় না। শতবর্ষী মানে অন্য কাউকে বোঝায়, মানে পুরো পদ হবে না, পরপদ হবে না। শতবর্ষী না শত না বর্ষ, এটা বোঝাবে না। যেমন শতবর্ষী ব্রিজ বাংলাদেশে কোনটা আছে, যেমন হার্ডিংস ব্রিজ, লর্ড হার্ডিংস এর নামে এটা কি হয়েছে, প্রতিষ্ঠা পেয়েছে, ব্রিটিশরা করে গেছে। আচ্ছা তার বয়স 100 বছর হয়েছে। শতবর্ষী তার মানে 100 বছর বয়স যার হবে সেই হলো শতবর্ষী। শতবর্ষী মানুষ হতে পারে, তোমাদের গ্রামে একটা বট বৃক্ষ হতে পারে বা কোনো গাছ হতে পারে যেটার বয়স 100 বছর পার হয়েছে। তোমার দাদি নানি বা তার মা বাপ, দাদি নানির বা মা বাপ হতে পারে যার বয়স 100 বছর আপ হয়েছে। ঠিক আছে, আচ্ছা তার মানে হচ্ছে শত বর্ষী মানে কি, 100 বছর বয়স যার। তাহলে 100 বছর বয়স কোনো গাছের হতে পারে, বাড়ির হতে পারে,
কোনো ব্রিজ হতে পারে, যে যে কারণ হতে পারে। ক্লিয়ার? তার মানে অন্য কিছু বুঝাইছে, পূর্বপদ না পরপদ না। ক্লিয়ার? ওকে, এখন আসেন এই বিষয়টা নিয়ে আমরা আবার কথা বলবো, যখন বহুব্রী বুঝাবো তখন আবার কথায় আসবে। তো এখন যেটা বোঝার সেটা হচ্ছে যে সংখ্যা থাকলেই দ্বিগু সমাস, এই সেন্স থেকে আমাদের বের হয়ে আসতে হবে। সংখ্যা থাকলে দ্বিগু সমাস কখন? যদি পরপদের অর্থে প্রাধান্য পায়। সংখ্যা আছে বাট পরপদের অর্থের প্রাধান্য পায়নি, তাহলে সেটাকে আমরা বলবো সংখ্যাবাচক বহুব্রী সমাস। ওকে, এখন আসেন আমরা যে বিষয়টা দেখবো, তাহলে আমাদের থাকলে হলো কি, তিনটাই পরপদের অর্থে প্রাধান্য পাচ্ছিল, তার মধ্যে একটা আমাদের কাছে ক্লিয়ার, সংখ্যা যদি শুরুতে থাকে তাহলে দ্বিগু। আচ্ছা, এরপর আসেন কর্মধারয় আর তৎপুরুষের মধ্যে পার্থক্য করবো কি, যেই পরপদের অর্থে প্রাধান্য পাইছে কিন্তু ব্যাস বাক্য করলেই যদি বিভক্তি বের হয়ে আসে, তাহলে সেটাকে আমরা বলবো তৎপুরুষ সমাস। বিভক্তি যদি বের হয়ে আসে তাহলে সেটাকে আমরা বলবো তৎপুরুষ সমাস। যেমন রাজপুত্র, আপনি ব্যাস বাক্য করেন না, একটু একটু চেষ্টা করেন। আর ব্যাস বাক্য বলতে কি বোঝায়? ব্যাস বাক্য মানে হলো ব্যাখ্যামূলক বাক্য। আমার কথা শোনেন, আমাকে বোঝার চেষ্টা করেন। ব্যাস বাক্য মানে হচ্ছে কি, একটু ব্যাখ্যা করে বলা, একটু বিশ্লেষণ করে বলা, আর কিছু না। একজন বলতেছে যে, যারা প্রশ্ন করলাম যে আচ্ছা রাজহাঁস মানে তো বুঝলাম না বিষয়টা কি হলো, তখন বলতে হবে রাজহাঁস মানে হচ্ছে হাঁসের রাজা। অনেক হাঁস আছে, তার মধ্যে আমরা এই হাঁসটাকে বলি হাঁসের রাজা। রাজপুত্র বলতে কি বোঝায়? তখন আমি বলবো রাজপুত্র মানে আপনি বুঝেন নাই, রাজপুত্র মানে হচ্ছে রাজার পুত্র। এখন এক জায়গায় লেখা আছে এমপি পুত্র, তাহলে এটা তো বুঝলাম না, তাহলে আমরা বলবো এটা হচ্ছে এমপি মহোদয়ের পুত্র, বা এমপি মানে, এমপি মানে কি, মেম্বার অফ পার্লামেন্ট। ঠিক আছে? তাহলে আমরা তখন কি বলবো? দ্য সন অফ মেম্বার অফ, দ্য সন অফ মেম্বার, তাই তো? আচ্ছা, তার মানে কি, এমপির পুত্র। তাহলে এই যে রয়ের বের হলো না, বিভক্তি বের হচ্ছে না, এই জন্য সেটাকে আমরা বলছি তৎপুরুষ সমাস, কারণ বিভক্তি বের হয়েছে। আমরা বললাম যে বিদেশ ফেরত, বলতেছে বিদেশ ফেরত বলতে বুঝাই কি, আমি তো বুঝলাম না। কেউ যদি তোমাকে বলে বিদেশ ফেরত, আপনি বুঝতেছেন না, তার মানে বিদেশ থেকে লোকটা ফেরত আসছে। অনেকে বিদেশে যায়, যে কি আবার ফেরত আসে না, তখন আমরা বলবো সে বিদেশ থেকে ফেরত এসেছে, তার মানে বিদেশ হতে ফেরত, বিদেশ হতে, তারপর বিদেশ থেকে ফেরত, যেটাই তুমি বলো না কেন। তাহলে এখানে ওই যে হতে থেকেছে, এটা বিভক্তি বের হয়েছে, এটা পঞ্চমী বিভক্তি বের হয়েছে, তার মানে তৎপুরুষ। আমার মনে হয় বিষয়টা ক্লিয়ার তোমাদের কাছে। আচ্ছা, তাহলে বিভক্তি পেলে তৎপুরুষ, শুরুতে সংখ্যা আসলে দ্বিগু, আর যদি সংখ্যাও না আসে, বিভক্তিও না আসে, সেটাকে আমরা বলবো কর্মধারয়। যেমন নীল আকাশ, আপনি নীল আকাশকে ব্যাস বাক্য করেন, নীল যে আকাশ, কোনো বিভক্তি খুঁজে পাওয়া যায়নি, ফলশ্রুতিতে সেটাকে আমরা বলছি কর্মধারয় সমাস। কারণ প্রথম শর্ত কি, আগে পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে কিনা দেখবো, তারপরে যদি দেখি প্রাধান্য পেয়েছে, শুরুতে একটা সংখ্যা আছে, তাহলে সেটা হবে দ্বিগু সমাস। অথবা একটু ব্যাস বাক্য করলে, বুঝিয়ে বলতে গেলে যদি বিভক্তি বের হয়ে আসে, তাহলে সেটা তৎপুরুষ সমাস। আর যদি দেখি যে শুরুতে সংখ্যাও নাই, আবার বিভক্তিও বের হলো না, তাহলে সেটা নিশ্চিত কর্মধারয় সমাস। এই পর্যন্ত কি আপনারা বুঝতে পেরেছেন? ওকে, বিভক্তি বুঝেন নাই, বিভক্তি আপনি পড়ে নেবেন, নবম দশম শ্রেণীর বই থেকে পড়ে ফেলবেন। তারপরে আমরা একটু বলে যাই, বিভক্তিটা একটু বলে যাই। সেটা কি, আমরা জানি প্রথম বিভক্তি সেটি কি, ঘোড়ার ডিম মানে কিছুই না। আচ্ছা, বা শূন্য বিভক্তি যেটা বলি। দ্বিতীয় বিভক্তি কি, এখানে প্রথমা তৎপুরুষ আছে, দ্বিতীয় তৎপুরুষ আছে। প্রথমা বলতে এই ঘোড়ার ডিম স্টাইলে নাকি, দ্বিতীয় তৎপুরুষ, তাই তো? এভাবে চিন্তা করবে তোমরা। আচ্ছা শোন, এটা একেবারে সিম্পল বিষয়, যে বিভক্তি খুঁজে পাবো সেই তৎপুরুষ হবে। ঠিক আছে? যেমন আমরা যদি বলি দ্বিতীয় তৎপুরুষে একটা নতুন সংযোজনে হবে, যেমন সময়ের ব্যাপ্তি বোঝালে সেটা দ্বিতীয় তৎপুরুষ হবে, সেটা বিভক্তি বের হবে না। যেমন চিরসুখী মানে চিরকাল ব্যাপিয়া সুখী, এই যে চিরকাল ব্যাপিয়া সময়ের একটা বোঝাচ্ছে, এই জন্য এটা হবে দ্বিতীয় তৎপুরুষ। এর বাইরে আর কোনো সমস্যা থাকবে না। তৃতীয় তৎপুরুষ দ্বারা দেয়া কর্তৃক, দ্বারা দেয়া কর্তৃক, যেমন আমরা বললাম মেঘলুপ্ত, তার মানে মেঘলুপ্ত, লুপ্ত মানে কি আড়াল হওয়া, লুকিয়ে থাকা। অনেক সময় আমাদের এই যে শীতকালে অনেক সময় সূর্যটা মেঘের আড়ালে থাকতেছে না, অনেক জায়গায় সূর্য বলতেছে আমরা উঠতেছে না, সূর্য তো অবশ্যই উঠতেছে কিন্তু মেঘের আড়ালে লুকিয়ে আছে, এজন্য তখন বলি মেঘলুপ্ত সূর্য। আচ্ছা, তাহলে মেঘলুপ্ত মানে কি, মেঘ দ্বারা লুপ্ত, মেঘ কি আড়াল করেছে, তার মানে মেঘ দ্বারা লুপ্ত।
এই যে দ্বারা দেয়া কর্তৃক আসছে, এই জন্য এটাকে আমরা বলবো দ্বারা দেয়া কর্তৃক তৃতীয় বিভক্তি, এই জন্য এটা তৃতীয় তৎপুরুষ। যদি চতুর্থী বের হয় তাহলে সেটাকে বলবো চতুর্থী তৎপুরুষ। যেমন বলা হলো বিয়ে পাগলি, বিয়ে পাগল, ঠিক আছে, তার মানে বিয়ের জন্য পাগল অথবা বিয়ের জন্য পাগলি, যেটাই আপনারা হন না কেন, তাহলে এই যে জন্য আসছে, জন্য আসলে সেটাকে আমরা কি বলবো, সেটা হচ্ছে চতুর্থী তৎপুরুষ। কারণ জন্য বা নিমিত্ত যদি হয় তাহলে চতুর্থী তৎপুরুষ। যেমন আপনারা অনেকে আছেন কি ছাত্রাবাসে থাকেন, কেউ ছাত্রী নিবাসে থাকেন। ছাত্রাবাস তার মানে ছাত্রদের জন্য যে আবাস, এই যে জন্য কথা আসছে, আমরা জানি জন্য হলো চতুর্থী বিভক্তি, এই জন্য সেটাকে বলবো চতুর্থী তৎপুরুষ। এবার বলুন ছাত্রী নিবাস, ছাত্রীদের জন্য যে নিবাস, তাহলে এখানেও জন্য আসতে পারে, নিমিত্ত আসতে পারে, নিমিত্তর জন্য একই কথা, ঠিক আছে। আচ্ছা, এইভাবে বিষয়টা আপনারা পারবেন না। পঞ্চমী, এটা তো খুবই সহজ, একদম বলতেছি কি খাসা ছাড়া, মানে খাসা হতে ছাড়া, ঠিক আছে, বলে বিলেত ফেরত, বিলেত হতে ফেরত, তাই তো, এরকম তোমরা নিজেরাই পারো। এরপরে আমাদের ষষ্ঠী, ষষ্ঠী বিভক্তিতে এখানে দেয়াই আছে। যেমন আমরা বললাম রাজপথ, রাজপথ মানে কি রাজার পথ, সেটা দিয়ে শেখ হাসিনা ছাড়া আপনি যাইতে পারবেন, এটা মানবেন না, হাইওয়ে রোড যেটা আর কি, বিশ্ব রোড আমরা বলি। আচ্ছা, রাজপথ মানে কি পথের রাজা, নট এটা শেখ হাসিনার, ঠিক আছে। আচ্ছা, তার মানে পথের রাজা। এখন তাহলে পথের রাজা, পথের রয়ের আসছে, তার মানে ষষ্ঠী বিভক্তি, তার মানে ষষ্ঠী তৎপুরুষ। আমি বললাম গাছ পাকা আম, তাহলে গাছ পাকা বলতে কি বোঝাচ্ছে, গাছে পাকা, মানে এটা আমটা পেড়ে আনার পরে পাকে নাই, এটা গাছেই পেকে গেছিল, তাহলে গাছ পাকা, গাছে পাকা, এই যে এই বিভক্তি আসছে, এই বিভক্তি মানে কি সপ্তমী বিভক্তি। আচ্ছা, তার মানে সপ্তমী তৎপুরুষ হবে, অর্থাৎ যেই বিভক্তি পাওয়া যাবে সেই তৎপুরুষ হবে। ওকে, একজন প্রশ্ন করেছেন দ্বিতীয়া এবং চতুর্থীর মধ্যে পার্থক্য কি। ওই যে পার্থক্যটা খুব সহজ, নিঃস্বার্থ যদি বুঝাই তাহলে, যেমন নিঃস্বার্থ কেমন, গুরু ভক্তি, গুরু ভক্তি মানে আপনারা কি বোঝেন বলেন, গুরু ভক্তি মানে হচ্ছে গুরুকে ভক্তি। আপনারা আপনার শিক্ষককে কি সালাম দিয়ে বলেন স্যার আজকে তো আপনারা অনেক সম্মান করছি 10 টাকা দেন, এটা কি বলেন, এটা নিঃস্বার্থ ভাবে করেন না। গুরু ভক্তি মানে কি গুরুকে ভক্তি, তাহলে এই যে গুরুকে, এখানে কে আসছে, এই কেটাকে আমরা বলবো যে চতুর্থী বিভক্তি, কারণ এটা নিঃস্বার্থ হয়েছে। আর জন্য আর নিমিত্ত হলে সেটাকে আমরা চতুর্থী বলবো, আর বাকি যে কে রে আছে সবগুলোকে আমরা বলবো যে, যেমন রথ চালন মানে রথ কে চালন, এই কেটাকে কিন্তু কি নিঃস্বার্থ বোঝাবে না, তারপর এটা জন্য বা নিমিত্ত বোঝাচ্ছে না, তখন সেটাকে আমরা দ্বিতীয় তৎপুরুষ বলবো। আশা করি বুঝতে পেরেছেন। এই পর্যন্ত কি আপনাদের কাছে ক্লিয়ার? ক্লিয়ার? আমি এতক্ষণ যে কথাগুলো বলেছি অনেকের মাথার উপর দিয়ে গেছে, এটা আপনারা শোনেন, একটু ভয় পাওয়ার কিছু নেই, আপনাদের মূল জিনিস আমি বুঝিয়ে দিয়েছি, শুধু এই শখটা বুঝছেন কিনা সেটা দেখবেন। আর এতক্ষণ যা বক বক করেছে এটা শিখে আবার সুন্দর করে দেওয়া আছে, আপনি রিডিং পড়লেই পেরে যাবেন এটা, ঠিক আছে। অনেকের বিভক্তি মনে নেই, এই জন্য আপনাদের মনে হতে পারে একটু কষ্ট লাগছে ক্লাসটা বুঝতে, তো বিভক্তিটা ওখান থেকে দেখে নিবেন, দেখলে তার কষ্ট থাকবে না। কিন্তু আলটিমেট কেন যে ওটা এই 3 প্রকার, কেন যে দ্বিগু হয়েছে, কেন কর্মধারা, কেন তৎপুরুষ, এই পার্থক্যটা আপনারা ধরতে পারছেন কিনা, এটা হলো বেসিক কাজ আপনার, ঠিক আছে। যেমন পরপদের অর্থ প্রাধান্য হয়েছে, বাট সংখ্যা থাকলে দ্বিগু, তারপর কি ব্যাস বাক্য করলে বিভক্তি বের হয়ে আসলে তৎপুরুষ, তাহলে কর্মধারায় কিভাবে হবে, কর্মধারা একটা ফাংশন খুব সহজ, যেটা ব্যাস বাক্য করলে কি ব্যাস বাক্য বলো, বা শুরুতে সংখ্যা নাই, নীল আকাশ এর শুরুতে সংখ্যা নাই, এবার ব্যাস বাক্য করো, নীল আকাশ মানে বোঝায় কি নীল যে আকাশ, তাহলে নীল যে আকাশ, এখানে দেখো কোনো বিভক্তি বের হয়নি, তার মানে এটা তৎপুরুষ হতে পারতেছে না। আবার সংখ্যা না থাকায় দ্বিগু হতে পারতেছে না, তাহলে কি হবে, কর্মধারায় হবে। বিষয়টা অনেক ক্লিয়ার। আচ্ছা, এখন আসেন অব্যয়ভাব এবং বহুব্রীহিটা আমাদের একটু বুঝতে হবে। অব্যয়ভাবটা কি, অব্যয়ভাব হচ্ছে পুরো পদের অর্থে প্রাধান্য পায়। কিভাবে এটা বোঝার জন্য দেখেন এখানে লেখা আছে উপজেলা, আমি উপকথাটা বাদ দিয়ে দিলাম, কি লেখা আছে দেখেন তো, জেলা। আমি যখন বলছি জেলা তখন আপনার যার যার জেলা সবার চোখের সামনে ভাসতেছে, তাই না, কার জেলার নাম কি সেটা আপনারা লিখলেও লিখতে পারেন। আচ্ছা, অনেকে আপনারা আপনার নিজের জেলার কথা বলতেছেন। আচ্ছা, কিন্তু দেখেন যখনই আমি এই জায়গাটায় উপকথাটা লাগিয়ে দেবো, দেখেন তো আপনার ওই জেলা কথাটার নাম আর মনে আসতেছে কিনা। শুধু জেলা বললে আপনি কেউ লিখেছেন গাজীপুর, কেউ সিরাজগঞ্জ,
কেউ চট্টগ্রাম, ফরিদপুর, জামালপুর, বরিশাল, কক্সবাজার, অনেকে অনেক লেখা লিখতেছেন। আচ্ছা, ভাইয়ের দেশের ভাষা কই মেড ইন যশোর। এখন আসেন, তাহলে জেলা বললেন আপনার এলাকা বোঝাচ্ছে, তাই তো? আচ্ছা, কিন্তু যখন উপকথাটা লাগিয়ে দিয়েছি, এখন দেখেন তো আপনার ওই জেলাটা বোঝাচ্ছে নাকি আপনার উপজেলাটাকে বোঝাচ্ছে? তখন আপনি বলবেন যে জি, এখন তো আর জেলা কথাটা মিনিং হচ্ছে না। তার মানে এই উপকথাটা এখানে পাওয়ারফুল, জেলা কথাটার অর্থটা কি আউট করে ফেলছে। জেলার উপজেলা এক জিনিস না। জেলার অধীন কি উপজেলা, ছোট শহর। আচ্ছা, তার মানে এই উপকথাটা এখানে পাওয়ারফুল। ওকে, আরেকটু বোঝাই যদি আপনাদেরকে বলি, একটু ঠান্ডা মাথায় একটু যদি বিষয়টা বোঝার চেষ্টা করেন। যেমন এখানে ধরে নিলাম এটা একটা নদী, ঠিক আছে? নদীর এটা হচ্ছে কিনারা, বা এটা সমুদ্র দিয়ে ধরেন, সমুদ্রের কিনারা। নদী বা সমুদ্রের কিনারা বা কুল দিয়ে আমরা জানি কি চলে, জাহাজ চলে বা নৌকা চলে, ঠিক আছে? তার মানে এটি কি কুল, এটাও কি কুল। তার মানে কুলে কুলে কি আছে? পানি আছে, নৌকা আছে, ঠিক আছে? এই যে নৌকা আছে। আচ্ছা, তারপরে জাহাজ থাকতে পারে, কিন্তু যখনই এই কুলের আগে একটা উপ লাগাই দিন, কুলের আগে একটা উপ লাগাই দাও, ব্যাস, উপ কুল, তখন দেখো এই যে নদীর অন্য অঞ্চলটা বোঝাচ্ছে, অর্থাৎ এই অঞ্চলটাকে বোঝাচ্ছে। অর্থাৎ এখন কিন্তু এই উপকথাটা এসেই এই কুলটা আর পানিতে নেই, সে কিন্তু উপরে চলে আসছে। কারণ উপকূলে পানি থাকে না, উপকূলে মানুষ বসবাস করে, সেখানে তার চাষবাস করে, ক্ষেত খামার আছে, ফসল আছে। কিন্তু উপকূলটা কি? নদী বা সমুদ্রের নিকটবর্তী অঞ্চল। যখন নদী প্লাবিত হয় প্রথমে উপকূলীয় অঞ্চলে আঘাত হানে, ঠিক আছে? আচ্ছা, তার মানে হচ্ছে কি, কুল যখন বলতেছি তখন সেটা নদী বা সমুদ্রের ভিতরে চলে যাচ্ছে, ঠিক আছে, যেখানে পানি আছে, নৌকা বা জাহাজ চলতেছে। কিন্তু যখনই আমি বলতেছি উপকূল, তখন এই উপকথাটা আসার ফলে এই কুলটা তখন কোথায় চলে আসছে দেখো, ডাঙায় চলে আসতেছে, তখন সেখানে মানুষ বসবাস করতেছে। তার মানে কুলের সাথে উপযুক্ত হলে কি কুল কথার অর্থ আউট হয়ে যাচ্ছে। আশা করি এখন বিষয়টা বুঝতে পারছেন। এখন তার মানে আমরা এখানে উপকূল বললে সেটা হয়ে যাচ্ছে অব্যয়ভাব। অব্যয়ভাব চেনার আরেকটা কৌশল শুনুন। সেটা কি কৌশল হতে পারে? সেটা হচ্ছে অব্যয়ভাবের শুরুতে উপসর্গ থাকে অথবা যথাকথা উল্লেখ থাকে। খুব সহজ, কোন শব্দের শুরুতে যদি উপসর্গ থাকে নিশ্চিত সেটা অব্যয়ভাব হবে। আর আরেকটা কি, আরেকটা হচ্ছে যে যথাকথা উল্লেখ থাকে, যেমন যথারীতি, যথাবিধি, যথাসাধ্য, যথাযোগ্য, এরকম আমরা অনেক শব্দ বলি না, এইগুলো হলে সব অব্যয়ভাব হবে। আচ্ছা, আরেকটা কথা কি বললাম, উপসর্গ। যেমন বললাম, আরেকটা দেখেন উদাহরণ লিখি আমি এখানে, এখানে লিখলাম আমরণ। আচ্ছা, মরণ মানে কি বলো? মরণ মানে কি? মৃত্যু। মরণ মানে মৃত্যু। আচ্ছা, বাট যখন বললাম আমরণ তখন কিন্তু আর মৃত্যু বুঝাইলো না। খুব ভালো করে বুঝো, মরণ মানে মৃত্যু, মৃত্যুটাকে মিনিং করছে। বাট আমরণ মানে আমি তোমাদেরকে বললাম আমরণ তোমাদের আমি খেদমত করব। তার মানে কি, ওই মৃত্যুর আগ পর্যন্ত যত সময়, আমি যদি 2030 সালে মারা যাই, তাহলে এই 20 সাল থেকে 30 সাল পর্যন্ত বোঝাচ্ছি, এই সময়টাকে বোঝাচ্ছি, নট মৃত্যুকে বোঝাচ্ছি। কিন্তু যখন শুধু মরণ বলছিলাম তখন আমার মৃত্যুটাকে বোঝাচ্ছিল। বাট কথা উপসর্গ যখন যুক্ত করলাম আশুবিনীর তখন আমরণ, তার মানে কি দাঁড়ালো, যে মরণ পর্যন্ত যে সময়, সেই সময়টাকে বোঝালো। আশা করি এখন আপনার মাথায় বিষয়টা ক্লিয়ার হয়েছে, আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন দেখেন, তার মানে আমরণ এখানে মৃত্যু পর্যন্ত সময়টাকে বোঝাচ্ছে, এখানে উপসর্গ আছে, সেই জন্য সেটাকে আমরা বলছি অব্যয়ভাব সমাস। তার মানে অব্যয়ভাব আপনারা খুব সহজেই চিনতে পারছেন। এখন আসি অব্যয়ভাব। আবার বলতে বলেছেন অব্যয়ভাব পূর্বপদের অর্থে প্রাধান্য পায়, যেমন বলছিলাম উপজেলা, উপকথা আসার ফলে জেলা কথার অর্থ আউট, উপকূল, উপ আসার ফলে আউট। যেমন আমরণ, আসার ফলে মরণ কথাটার অর্থ অন্যদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে। যেমন বললাম ভাত মানে শুধু ভাত বোঝালো, এমন যদি বলে হা ভাত, হা মানে কি, হা ভাত বলতে ভাতের অভাব, তার মানে এখন ভাত বোঝাচ্ছে না, ভাতের যে অভাব সেটাকে বোঝাচ্ছে। এরকম অনেক শব্দ আছে, আপনি নিজেও শিটে যখন দেখবেন তখন অনেক দেখতে পারবেন। সো দ্যাট আমার মনে হয় এটা নিয়ে আর টেনশনের কোনো কারণ থাকছে না। এখন আমরা চলে যাব বহুব্রীহি সমাসে। বহুব্রীহি সমাসটা কি?
অনেকে লিখতেছে স্যার আপনাকে আমরণ ভালোবাসবো। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেকে ছোট ভাই সমাজের ক্লাস করতেছে, থ্যাংক ইউ। আচ্ছা যাই হোক, এখন আমরা অন্য আলোচনায় না যাই, আমার তোমাদের কমেন্টসটা এখনো দেখার সময় আমার হয়নি, এখন আমরা আরো কিছু কথা আছে। আচ্ছা, অনেকে এই ধরনের প্রশ্ন এগুলো কেন লেখেন যে স্যার আপনি কি আমার কমেন্টস কি দেখতে পাচ্ছেন, আমার কমেন্টস কি যায়, এইগুলো কি? আচ্ছা, এইগুলো আপনারা লিখবেন না, কারণ হচ্ছে আপনার আমরা দেখতে পাই না কখন, যখন একের পর এক আপনারা কমেন্টস করেন তখন আমরা তো আপনাদের সাথে কথা বলতেছি, ক্লাসের দিকে আমাদের মনোযোগ, ফলশ্রুতিতে ওরকম আমি যখন ওখানে তাকাই না তখন আমি বুঝতে পারি না, এবং কমেন্টস কখনো কখনো অনেক বেশি আসে, কখনো কম আসে, যখন কম আসে তখন চোখে পড়ে, যখন বেশি আসে তখন এটা পায় না। আচ্ছা, হা ভাতের মাঝে উপসর্গ কি? এই হাটাই উপসর্গ ভাইয়া, হাটা একটা উপসর্গ, অভাব অর্থে আছে, আপনি এটা পড়বেন। ওকে, এখন আসেন যেটা আমরা বলতেছিলাম, কোথায় জানেছিলাম, বহুব্রীহি সমাস। আচ্ছা, একটা আমরা একটু অনেকক্ষণ ধরে আলোচনা করলাম, একটু অন্য ব্যাপারে আলোচনা চলে যাই। আচ্ছা বলতো, এই মুহূর্তে গালে হাত কে কে দাঁড়াও। আমি কিন্তু তোমাদের দেখতে পাচ্ছি না, আল্লাহকে ভয় করে তোমরা এটা করবা। কার কার গালে হাত ছিল এই মুহূর্তে, শেষে একটু কমেন্টসে জানাও। গালে হাত দাঁড়াও, একটু দাঁড়াই পড়ো, তারা তোমরা তোমাদের এরিয়ার মধ্যে দাঁড়িয়ে পড়ো, ঠিক আছে? আচ্ছা 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 আচ্ছা, খেয়াল করো, আমি কিন্তু কথাটা বলেছি কি, একটু বোঝার চেষ্টা করো প্লিজ তোমরা। আমি বলেছি গালে হাত দাঁড়াও, অনেকের গালে হাত ছিল, আলহামদুলিল্লাহ এখানে অনেকে স্বীকার করেছে আর কি। অনেকে লিখেছেন জি স্যার দাঁড়িয়েছি, খুব ভালো করে বলছি, আমি বলেছি গালে হাত দাঁড়াও, ঠিক আছে? আমি কিন্তু বলিনি যে কোনো ব্যক্তির নাম ধরে বলিনি তুমি অমুক দাঁড়াও, আমি বলেছি গালে হাত দাঁড়াও। এখন দেখা গেল কি সে বলতেছে দাঁড়িয়েছে স্যার, আমি দাঁড়িয়েছি স্যার, ঠিক আছে, তাহলে গালও দাঁড়ায় নাই, হাতও দাঁড়ায় নাই, একটা মানুষই কিন্তু দাঁড়িয়ে গেছে। তার মানে এটাই হচ্ছে বহুব্রীহি সমাস, মানে যে যে দাঁড়িয়েছো তোমরা সব বহুব্রীহি সমাস। আমরা সবার জন্য উদাহরণ তৈরি করলাম এটা আর কি। আচ্ছা, এখন যদি বলতাম যে হাতে ঘড়ি দাঁড়াও, তার মানে যার যার হাতে ঘড়ি দাঁড়াও, আমরা ক্লাসরুমে এগুলো নিয়ে একটু মজা করি, খুব মজার ছলে এগুলো বুঝাই, ঠিক আছে? যে চোখে চশমা দাঁড়াও, তার মানে ক্লাসরুমে কারো না কারো চোখে চশমা আছে, এবং তোমাদের মধ্যে অনেকেরই আছে, যে চোখে চশমা দাঁড়াও, তার মানে এখানে সে দাঁড়াই পড়ছে, আমি কিন্তু কারো নাম বলি নাই, আমি বোর্ডে লিখতে লিখতেই হঠাৎ করে বলছি চোখে চশমা দাঁড়াও। এবার আমি যখন ক্লাসে সবার দিকে ফিরলাম, দেখি যে মোটামুটি 10 জন মতো অপরাধী দাঁড়াই গেছে, ঠিক আছে? তাই আমি বললাম যে তোমরা দাঁড়াইলে কেন? স্যার ওই যে বললেন চোখে চশমা দাঁড়াও। আচ্ছা, আমি তো বলেছি চোখ আর চশমা দাঁড়াইতে, তো তোমরা মানুষ দাঁড়িয়ে পড়ছো যে, তার মানে এখানে চোখও বুঝায়নি, আবার চশমাও বুঝায়নি, যার চোখে চশমা আছে আমি তাকে বুঝিয়েছি এবং সেই দাঁড়িয়েছে। এটি হচ্ছে বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাসের ফ্যাক্ট হচ্ছে যে যে টেক্সটটা তোমার সামনে উল্লেখ থাকে, এই টেক্সটের কেউই মানে অর্থের জন্য প্রাধান্য পাবে না, ঠিক আছে? তার মানে অন্য কেউ অর্থের অন্য কাউকে বোঝাবে। যেমন দেখো, আহ আচ্ছা, যেমন দেখো এখানে লেখা আছে নীল কণ্ঠ, খুব ভালো করে বুঝে, নীল আর কণ্ঠ, কিন্তু নীল কণ্ঠ মানে নীলও বোঝায় না, কণ্ঠও বোঝায় না। কোন কোন এটা কি বলে জানো, উপন্যাস না, এটা কি কয়, রূপকথা, রূপকথাতে কখনো কখনো এই যে নীলকণ্ঠ, নীলকণ্ঠের যে রূপকথা, রূপকথায় কেউ বলেছে এটা একটা পাখি, কেউ বলেছে এটা একটা ফুল, তো যে যেটাই বলুক না কেন আমাদের কাছে কোনো আপত্তি না, আমরা শুধু এটা বলছি যে নীলকণ্ঠের মধ্যে নীলও বুঝাইলো না, কণ্ঠ বুঝাইলো না, এটা পাখি বলুক আর ফুলই বলুক। আমি আরেকটু বুঝাই বলি, যেমন নীল আকাশ মানে কিন্তু আকাশটাকে বোঝাচ্ছিল, তার মানে পরপদের অর্থে প্রাধান্য ছিল, কিন্তু নীলকণ্ঠ মানে নীলও বোঝাচ্ছে না, কণ্ঠ বোঝাচ্ছে না, এই জন্য সেটা বহুব্রীহি সমাস। আরো বলি, 80-20 মানে হচ্ছে 80 মানে দাঁত, 20 মানে বিষ, 80 মানে দাঁত, 20 মানে বিষ। আচ্ছা, কিন্তু এখানে 80-20 বলতে না শুধু 80 বোঝাচ্ছে না কোনো 20 বোঝাচ্ছে, বোঝাচ্ছে সাপকে, কাকে বোঝাচ্ছে, সাপ। তার মানে সাপ কথার মধ্যে দেখো 80ও বুঝাইলো না, 20ও বুঝাইলো না, এই জন্য এটাকে আমরা বলছি বহুব্রীহি সমাস। তার মানে যে লেখাটা আমাদের চোখের সামনে জল জল করে ভাসতেছে, যেমন দেখো জল স্থল, তার মানে জল মানে জল বোঝাচ্ছে, স্থল মানে স্থল, তাহলে দুইটাই বোঝালো দ্বন্দ্ব। চৌরাস্তা, খেয়াল করে দেখো এখানে রাস্তা কথাটা মিনিং করছে, শতবর্ষ মানে বর্ষ, নীল আকাশ মানে আকাশ বোঝাচ্ছে, রাজপুত্র মানে পুত্রকে বোঝাচ্ছে,
ঠিক আছে, এখানে ব্যাপার ছিল। বাট নীলকণ্ঠ আশেপাশে কি পুরোপদ পরপদ কোনোটাই বোঝায় নাই, ফলশ্রুতিতে সেটাকে আমরা বলছি বহুব্রীহি সমাস। আচ্ছা আচ্ছা, এরপরে দেখেন আপনাদের আমি আরেকটু বিষয় বলি, আপনারা উপকৃত হবেন। একটু আগে আপনাদেরকে আমি বলছিলাম, যেটা বলছিলাম সেগুলো আগে লিখে ফেলি, তারপর একটু বুঝাই বলি। আপনাদের কি বলছিলাম জানো, গালে হাত দাঁড়ান, তাই তো? যেগুলো কালো কালি দিয়ে লিখলে ভালো হয়, অনেকেই বলেছেন যে কালো কালিটা দেখতে নাকি সুবিধা হচ্ছে, আমি একটু কালো কালি দিয়ে লিখে ফেলি। হ্যাঁ, সুন্দর। জুনায়েদ আগেই লিখে ফেলেছে যে স্যার বিভক্তি যদি লোপ লোপ না পাই সেটাই হচ্ছে অলোপ। থ্যাংক ইউ। তার মানে বিভক্তি লোপ পাবে না, তার মানে কি বিভক্তি থেকে যাবে। ঠিক আছে, নেগেটিভ বাক্য না বলে আমরা যদি পজিটিভ বলি, নেগেটিভ কি বিভক্তি লোপ পাবে না, নেগেটিভ ওই কথাটাই পজিটিভ কি বিভক্তি থেকে যাবে। যদি ব্যাস বাক্য না করে কোন শব্দের গায়ে বিভক্তি লেগে থাকে, ব্যাস বাক্য করে যদি বিভক্তি পায় সেটা কি তৎপুরুষ। আর এমনিতে যদি ডিরেক্ট বিভক্তি লেগে থাকে তাহলে আমরা ঢালাও ভাবে তৎপুরুষ বলতে পারবো না। আমরা তখন কি করব, তাকে চেক দেব, সে তৎপুরুষও হতে পারে, কারণ সে বিভক্তি থেকে গেলে তাকে তো আমরা অলুক বলবো। এখন অলুক তিন প্রকারের হয়, অলুক দ্বন্দ্ব, অলুক তৎপুরুষ, অলুক বহুব্রীহি। তখন আমরা এই সংজ্ঞা দিয়ে আবার যাচাই করবো, এই যে সেই টিক চিহ্ন, এই টিক চিহ্ন দিয়ে আবার আমরা এখন যাচাই করবো। যেমন এখানে লেখা আছে জলে স্থলে, তার মানে এখানে জলে স্থলে যখন বলছে তখন এখানে একার বিভক্তি আছে, এখানেও একার বিভক্তি আছে, জলে স্থলে বিভক্তি আছে। যেহেতু বিভক্তি আছে তার মানে কি এটা অলুক। এখন দেখতে হবে কোন অলুক, যেহেতু জলে স্থলে তার মানে জল বুঝিয়েছি স্থলে বুঝে, তাহলে দুইটা পদেরই প্রাধান্য পাচ্ছে, এই জন্য এটা হচ্ছে অলুক দ্বন্দ্ব। আবার দেখো দেশে বিদেশে, শুধু দেশ বিদেশ বললে তো স্বাভাবিক দ্বন্দ্ব, বিপরীতার্থক দ্বন্দ্ব, ঠিক আছে। বাট এখন দেখো দেশে বিদেশে, এখানেও কিন্তু বিভক্তি রয়ে গেছে। মূলত শব্দটা ছিল কি দেশ বিদেশ, তাহলে এই একার একার দুইটা কি একার নতুন করে আসছে। আর আমরা জানি একার হলো কি এ বিভক্তি আসছে, যেহেতু বিভক্তি আছে এই জন্য এটা অলুক। বাট দেশে বিদেশে মানে কি দেশও বোঝাচ্ছে বিদেশও বোঝাচ্ছে, দুইটাই যেহেতু বোঝাচ্ছে এই জন্য সেটাকে আমরা বলছি যে সেটা হচ্ছে অলুক দ্বন্দ্ব। আচ্ছা, এবার আর দুইটা অলুক আছে, সেটা কি তৎপুরুষ আর বহুব্রীহি। দেখো ওটার উত্তর খুব সহজ। যেমন মাটির মানুষ, মাটির মানুষ, মাটির মানুষ বলতে কি মাটিকে বুঝতেছেন নাকি মানুষকে বুঝতেছেন? বলেন একটু পাবলিক, আপনারা একটু উত্তর দেন না প্লিজ। মাটির মানুষ মানে মাটিকে বোঝাচ্ছেন না মানুষকে? সোনার বাংলা মানে সোনাকে বোঝাচ্ছেন না বাংলাকে বোঝাচ্ছেন? থ্যাংক ইউ, গণহারে উত্তর দিয়েছেন, যেন আপনাদের প্রতি দোয়া। সঠিক উত্তর দিলেই তার জন্য দোয়া, স্পেশাল দোয়া। আমি না অনেক নামগুলো দেখি, নামগুলো মুখস্থ হয়ে যায়, কিন্তু আমি নাম ইচ্ছা করে বলি না। আচ্ছা, মাটির মানুষ বলতে অনেক ভালো মানুষকে বোঝায় আর কি, ঠিক আছে। সোনার বাংলা তার মানে বাংলাকে সোনার সাথে কল্পনা করছি, ঠিক আছে, যে এটা অনেক ভালো, এটা মিনিং করতেছে আর কি। সোনা যেমন কি অনেক দামি, আমার বাংলাটা অনেক দামি। আমি বলি সোনার বাংলা, সোনার বাংলা। তোমাদের গত ক্লাসে মনে হয় বলছিলাম যে আমার দেশ তো এমন দেশ যে আমরা যদি একটা পেঁপে খেতে খেতে পেঁপের বীজটা মাটিতে পড়ে সেখানে একটা পেঁপের চারা হয়ে যায়, ঠিক আছে। অথবা অন্য কোনো ফলের, তুমি দেখবা লেবু খাচ্ছ, লেবুর একটা বাতাবি লেবু, তুমি একটা বীজ কোথাও ছুঁড়ে ফেলো, দেখবা কিছুদিন পর ওখানে একটা গাছ হয়ে যাচ্ছে। যাই হোক সেটা আলাদা বিষয়, এই জন্য সোনার বাংলা আমরা বলি। আচ্ছা, এখন দেখো মাটির মানুষ সোনার বাংলা, তার মানে এখানে সব পরপদের অর্থে প্রাধান্য পেয়েছে। আমরা জানি পরপদের অর্থে প্রাধান্য পেলে যে কোনো তিনটা হবে, দ্বিগু কর্মধারায় তৎপুরুষ। কিন্তু দ্বিগু কর্মধারায় তৎপুরুষের মধ্যে বিভক্তির সাথে সম্পর্ক আছে, তার নাম কি?
তোমরা এক বাক্যে বলে দিবা যে বিভক্তি থাকলেই তো তৎপুরুষ হয়। যেহেতু তিন মানে পরপদে প্রাধান্য পালে তিনটার মধ্যে এখন আমাদের একটু কি অলুক কর দ্বিগু অলুক কর্মধারয় অলুক তৎপুরুষ হওয়ার কথা ছিল, কিন্তু কেন হতে পারতেছে না? কারণ বিভক্তির সাথে যার স্পেশাল সম্পর্ক সেই তো তৎপুরুষ। ঠিক আছে, তো এই জন্য এটা হবে কি পরপদের অর্থে প্রাধান্য পাইছে তৎপুরুষ। আর আমরা বলেছিলাম পরপদের অর্থে প্রাধান্য পাইলে সব থেকে পাওয়ারফুল কে? তৎপুরুষ। তোমাদের মনে আছে প্রথম বলছিলাম। ওকে, এই জন্য এটা তৎপুরুষ হয়েছে। এরপরে আসেন আমরা পরের গুলো দেখি। গালে হাত মানে যে গালও না হাতও না, একটু আগে যারা আমি বলেছিলাম গালে হাত দাঁড়াও, যারা দাঁড়িয়েছেন অন্তত তারা তারা তো ভালো বুঝছেন। ঠিক আছে, তারপর দেখেন গায়ে হলুদ মানে গাও না হলুদও না, এটা একটা অনুষ্ঠানের নাম। ঠিক আছে, গায়ে হলুদ মানে কিন্তু গায়ে হলুদ মাখে ব্যাপারটা এরকম কিন্তু না, তবে গ্রামে গঞ্জে কারো কারো আবার মাখায়, অনেক জায়গায় মাখায় না। এটা গায়ে হলুদ মানে এটা একটা অনুষ্ঠান, বিয়ের আগে একটা প্রস্তুতিমূলক অনুষ্ঠান। ঠিক আছে, এটা মানে কি ওই যে মুখে একটু সিমাই টিমাই দেয়, তারপরে যাক ওটা আলাদা ঘটনা, এখন এখানে কথা না বলি। এখন আসো হাতে খড়ি মানে এখানে হাতও বুঝাবে না খড়িও বুঝাবে না। যেমন এক দর্জি বলতেছে যে আমার এই দর্জি বিদ্যার, দর্জি বুঝেন তো যিনি কাপড় তৈরি মানে পোশাক তৈরি করেন, বলছে আমার এই দর্জি বিদ্যার হাতে খড়ি হচ্ছে অমক দর্জির কাছ থেকে। তার মানে অমক দর্জির কাছে গিয়ে কি হাতে খড়ি আনছিল না, তার মানে এই দর্জি বিদ্যার সূচনা হয়েছিল অমক দর্জির কাছে, প্রথম তার কাছ থেকে শিখছিল। তার মানে হাতে খড়ি মানে হচ্ছে বিদ্যার সূচনা। কিন্তু এখানে বিদ্যার সূচনা কথা দেখো কোনো পদেই উল্লেখ নাই। হাত আর খড়ি মানে হাতও বোঝায় না খড়িও বোঝায় না, বোঝায় বিদ্যার সূচনা। আশা করি বিষয়টা ক্লিয়ার। যেহেতু পূর্বপদ পরপদ কোনটারই অর্থের প্রাধান্য পাচ্ছে না, এই জন্য সেটা হলো বহুব্রী। আর যেহেতু এই যে এখানে এ বিভক্তি আছে, এখানে এ বিভক্তি, এখানে বিভক্তি, যদি বলা হয় যে শুধু কি এ বিভক্তি হবে না, যেমন এখানে রয়ের বিভক্তি হয়েছে, এখানে আবার এ বিভক্তি হয়েছে, আবার দেখো এখানে অন্তস্থ বিভক্তি হতে পারে। যেমন আমি বললাম তোমাদের অনেকে এখানে মেয়ে ক্লাস করতেছো মাথায় ওড়না, কোনো ছেলে ক্লাস করতেছো মাথায় টুপি, মাথায় পাগড়ি, মাথায় গামছা, না থাকলে কি গামছা একটা মাথায় লাগাও। ঠিক আছে, তখন আমরা তোমাকে চিহ্নিত করতে পারবো যে মাথায় গামছা উঠে দাঁড়াও, মাথায় টুপি উঠে দাঁড়াও, মাথায় পাগড়ি উঠে দাঁড়াও, মাথায় ওড়না উঠে দাঁড়াও। ঠিক আছে, এভাবে আমরা বলতে পারি। তার মানে কি এখানে বললাম তাহলে কি মাথায় টুপি বললাম ধরো, তার মানে কি এখানে দেখো অন্তস্থ বিভক্তি আসছে। আর মাথায় টুপি মানে কি মাথা বোঝাচ্ছে না টুপি বোঝাচ্ছে না, যার মাথায় টুপি আছে তাকে বোঝাচ্ছে, যার মাথায় ওড়না আছে তাকে বোঝাচ্ছে। ক্লিয়ার? বিষয়টা তোমরা বুঝতে পারছো কেন বহুব্রী আর বিভক্তি আছে এই জন্য অলুক বহুব্রী। ক্লিয়ার? এই যে পাবলিক আপনারা কি বুঝছেন? আরে আমার পাবলিক কোনো উত্তর দেয় না। এইবার তো গণহারে উত্তর, জি স্যার জি স্যার, ওকে থ্যাংক ইউ। থামান আপনাদের এবার কমেন্ট যুদ্ধ। আচ্ছা একটা বিষয় দেখেন, আরেকটা বিষয় খেয়াল করেন, আমাদের মধ্যপদ লিপিটা এখন আমরা কিন্তু বলি নাই। ঠিক আছে, আপনাদের শখ আমি আরেকটু বড় করে দেবো, টেনশনের কোনো কারণ নেই। ঠিক আছে, আচ্ছা আরো বিষয় শিখিয়ে দেবো ইনশাল্লাহ। আমাদের হাতে যেহেতু এখন বেশ কিছু সময় আমরা পাচ্ছি, সেহেতু আমরা সবকিছু ভালো করে শিখবো। আচ্ছা না, অলুক বিভক্তি অনুযায়ী নামকরণ করা হবে না, অর্থাৎ দ্বিতীয় তৃতীয় বিভক্তি অনুযায়ী, এটা না। অলুক শুধু একটাই, জাস্ট নাম হলো অলুক। দুইটা পদের প্রাধান্য পেলে অলুক দ্বন্দ্ব, যদি পরপদের অর্থে প্রাধান্য পায়, বিভক্তি আছে পরপদের প্রাধান্য পাচ্ছে, সেটা হলো তৎপুরুষ। বিভক্তি আছে কোন পদের অর্থে প্রাধান্য পাচ্ছে না, অলুক বহুব্রী। শেষ। এই জন্য এই সমাসের মূল কাঠামোটা এইটা, এই যে এইটা, এটা হলো মূল কাঠামো। এরপরে অলুক তো বুঝেই গেছে, বিভক্তি থাকলে অলুক, এখন কোনটা কোন সমাস হবে সেটার কিন্তু ক্যাটাগরি নির্ধারণ করবে এই পূর্বপদ আর পরপদ। ওকে, এখন আমরা দেখবো মধ্যপদ লোপী কর্মধারায় সরি এবং মধ্যপদ লোপী বহুব্রীটা কেমন হয়। কারণ মধ্যপদ লোপী আমরা দুইটা খুঁজে পাই, সেটা কি কি? মধ্যপদ লোপী কর্মধারায়, যেমন সেটা কি? সিংহাসন, আমরা বলতে পারি স্মৃতিসৌধ, ব্যাস। সিংহাসন ব্যাপক পরিকায় সিংহ চিহ্নিত আসনে, চিহ্নিত কথাটা আমরা বাদ দিয়েছি, আমরা সবাই জানি। এই জন্য এটাকে বলছি মধ্যপদ লোপী। বাট কেন আমরা কর্মধারায় বলছি? সিংহাসন বলতে সিংহ না বুঝে পরপদের অর্থে প্রাধান্য পেয়েছি, এই জন্য। আর আপনারা বলতে পারেন পরপদে তো তিনটার দ্বিগু কর্মধারায় তৎপুরুষ, কিন্তু মনে রাখবেন সিংহ চিহ্নিত আসনে এখানে বিভক্তি খুঁজে পাওয়া যায় না, এর আগে কোনো সংখ্যা নাই, ফলশ্রুতিতে এটা কর্মধারায়। আবার বলছি, সংখ্যা নাই, বিভক্তি নাই, ফলশ্রুতিতে এটা কর্মধারায়। আচ্ছা, এবার স্মৃতিসৌধ, স্মৃতি রক্ষার্থে সৌধ, তাহলে এই রক্ষার্থে কথাটা বাদ গেছে, তার মানে মধ্যপদ বাদ গেছে, মধ্যপদ লোপী। বাট কেন কর্মধারায়? কারণ স্মৃতিসৌধ বলতে মূলত সৌধকে বোঝায়। আচ্ছা এরপরে আসেন, আমাদের যে জিনিসটা দেখতে হবে, মধ্যপদ লোপী বহুব্রী আছে, সেটা কেমন? যেমন বিড়াল চোখী,
যেমন সোনামুখী। সোনামুখী মানে কি? সোনার মতো মুখ যার। আপনাদের মুখ তো এখন সোনার মতো না, কারণ আপনারা কেউ সরিষার তেল মাখেন না। গ্রামে আপনারা যদি যান তাহলে অনেকে দেখবেন, অনেক বয়স্ক মানুষ বা মুরব্বীরা, আমাদের দাদা দাদি নানা নানি যারা বেঁচে আছেন, তারা সরিষার তেল মাখে, ফলে তাদের মুখের ইয়েটা একটু সোনালী বর্ণের। ঠিক আছে, আমরা তখন বলি এই মানুষটা সোনামুখী। ঠিক আছে। আচ্ছা, একজন বলছে স্যার আমি মাখি। ঠিক আছে ফয়সাল, তোমাকে আজকে আমরা সোনামুখী হিসেবে আখ্যায়িত করতেছি, কিন্তু সাধারণত এটা মেয়েদের ক্ষেত্রেই বেশি বলে মানুষ আর কি। তা আমরা ছেলেদেরকে বলবো, আমরা উদার, আমরা সবার জন্য বলবো। আচ্ছা, সোনামুখী ফয়সাল, তাই তো? সোনামুখী বলতে সোনাও বোঝাচ্ছে না, মুখীও বোঝাচ্ছে না, বোঝাচ্ছে ফয়সালকে। ঠিক আছে। আচ্ছা, আর একজন কি, সুমাইয়া বলছে আজ থেকে মাখবো। ঠিক আছে, তুমি তাহলে আজ থেকে মাখলে তারপর তুমি সোনামুখী হয়ে যাবা। আচ্ছা, এখানে আসো, বিড়াল চোখি, এবার দেখি কি হয়। ঠিক আছে, বিড়াল চোখি মানে বিড়ালের মতো চোখ যার, তার মানে বিড়ালও না, বিড়ালের মতো, মানে এখানে বিড়ালও বোঝাচ্ছে না, চোখও বোঝাচ্ছে না, তার মানে বিড়ালের ন্যায় চোখ যার তাকে বোঝাচ্ছে। সেটা হচ্ছে কি, ক্রিকেটার সাব্বির রহমান। আর কে কে হতে পারে? যার চোখ বিড়ালের মতো। এখন কে কে হতে পারে? এখন বলছে আমার চোখ। আচ্ছা, তোমার নাম আমি বলবো না, ঠিক আছে। আচ্ছা, এই আসিফ, আসিফ ইকবাল না? আহ, আসিফ কয় আজকেই তেল আনতে বলবো। এখন আমি তো মানুষ চোখি। আচ্ছা, যাই হোক, আহ, তো যাই হোক, তোমরা মনে হয় বিষয়টা বুঝতে পারছো যে বিড়াল চোখী মানে বিড়ালও বোঝাচ্ছে না, এখানে চোখও বোঝাচ্ছে না, বিড়ালের ন্যায় চোখ যার তাকে বোঝাচ্ছে, সোনামুখী মানে অন্য কাউকে বোঝাচ্ছে, এই জন্য বহুব্রী হয়েছে। বাট এখানে মাঝখানের পদ যেহেতু বিলুপ্ত হচ্ছে, সেই জন্য আমরা সেটাকে বলছি যে মধ্যপদ লোপী বহুব্রী সমাস। আশা করি ক্লিয়ার। স্যার নাম বলেন, নাম না বললে চাকরি থাকবে না। আচ্ছা, তোমাদের সাথে একটুখানি ইয়ে করলাম। আর এবার আমরা আবার মূলত আলোচনায় চলে যাই। তোমরা এতক্ষণ ধরে মোটামুটি সমাসের বেসিক বিষয়গুলো নিয়ে এতক্ষণ আলোচনা করছিলাম। আরেকটা বিষয় আমি তোমাদের বলতে পারি, তোমরা যদি চাও। ঠিক আছে, সকিনামুখী কোন সমাস? রোকন ভাইয়ের কাছে জিজ্ঞাসা করবে এটা, সকিনামুখী কোন সমাস। ঠিক আছে, কারণ রোকন ভাই ভালো জানে। ঠিক আছে, অন্য কারো বউ নিয়ে আমি কিছু বলতে পারবো না। আরেকটা বৃদ্ধি করলাম ঘর। আমি তোমাদের কিন্তু মানে অনেক কিছু একটু বেশি বলছি, তোমরা রাগ করো না। আহ প্লিজ, পার্সোনাল অ্যাটাক করা যাবে না। আমার বউ নিয়ে আসলে আমি কি বলবো, আমি তার জন্ম হয়েছে কিনা এটাই তো আমি জানি না। ঠিক আছে, হয়তো জন্ম হয়েছে, কোথায় যে আছে, তার প্রথম পাইলে প্রথমত কি একটু থাপড়ানো দরকার, এতদিন কই ছিল সে। যাই হোক, এখন আসো নয়ং তৎপুরুষ। এখন নয়ং তৎপুরুষ আমরা যেটা করব, নয়ং তৎপুরুষ কি কি হয়? নয়ং তৎপুরুষ হয় এবং নয়ং বহুব্রী হয়। ঠিক আছে। আহ দেখো, আরেকটা ইন্টারেস্টিং বিষয় তোমাদেরকে আমি দিয়ে দিই। আমরা জানি বাংলায় নয়ং তৎপুরুষ এবং নয়ং বহুব্রী আছে। নয়ং বলতে হচ্ছে নেগেটিভ বোঝায়, তবে এই বিষয়টা একটু কঠিন, সবকিছু মিল পাবা না, আমি আগে বলে দিচ্ছি। তা আমি তোমাদের একটু সহজ করে দিচ্ছি আর কি। এই বিষয়টা একটু মনেই রাখতে হবে, একটু পেঁচালো মার্ক আর কি, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। মানে ব্যাপার হচ্ছে কি, এই নয়ং তৎপুরুষ এবং বহুব্রী দুই দিকেই মনে হয় যেন অর্থ চলে যায়, দুই ভাবে ব্যাখ্যা করা যায়, ফলে এটা একটু কঠিন। তবে আমি তোমাদের হিন্টসটা একটু ধরিয়ে দিচ্ছি যে কিভাবে এটার পার্থক্য তুমি করবে। সেটা হচ্ছে
নয়ং তৎপুরুষ জাস্ট জাস্ট নেগেটিভ, ঠিক আছে। আচ্ছা, আর তোমার নয়ং বহুব্রীটা হবে কি, অন্য কাউকে বোঝাবে, পুরোপদ পরপদ কোনোটাই বোঝাবে না। যেমন অসুখ মানে এখানে এটা কি হবে, নেই সুখ। অভাব মানে নেই ভাব, ঠিক আছে। আচ্ছা গেল। কিন্তু খেয়াল করো যখন বলছে অসুখী তখন কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে, যার সুখ নেই তাকে বোঝাচ্ছে। অভাবী মানে যার কি অভাব, মানে ভাব নেই তাকে বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে এখন তুমি বিষয়টা বুঝতে পারতেছো, যদি অন্য কাউকে বোঝায় সেটা কি বহুব্রী হয়, আর বাকিটা কি তৎপুরুষ হয়। আচ্ছা, এই পার্সোনাল অ্যাটাক বন্ধ করো, ঠিক আছে। হ্যাঁ খুব সুন্দর, সামিতা লিখেছে যে তার ছোট ভাই অলরেডি সমাস সে ছকটা পুরোটা সে লিখে ফেলেছে, ঠিক আছে আলহামদুলিল্লাহ। আহ, ছোটরা শিখলে আমার একটু বেশি ভালো লাগে, ছোটরা অনেক ভালো, তুমি দেখিয়েও দিয়েছো আমাকে। আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর, খুবই সুন্দর। আচ্ছা থ্যাংক ইউ। তোমার ছোট ভাইয়ের নাম কি? অনেক ভালো লাগলো বিষয়টা শুনে। এবং অনেকেই ভিডিওতে দেখছি কয়েকজন করে ক্লাস করতেছে তার ছোট ভাই বোন নিয়ে, কেউ বাপ মা নিয়ে, ঠিক আছে। হ্যাঁ, অনেকে তার পরিবারের সদস্য নিয়ে আর কি, দেখা যাচ্ছে ফ্যামিলিগত ভাবে দেখতেছো। তো যাই হোক, এটা আমার কাছে ভালো লাগার যে আমার ক্লাসগুলো তোমরা অনেকেই তোমাদের পরিবারের সদস্যদের নিয়ে করো, এটা আলহামদুলিল্লাহ। তো যাই হোক, যেহেতু পরিবারের সদস্য অনেকেই আছে এই জন্য আমার পার্সোনাল অ্যাটাক তোমরা করো না, এগুলো নিয়ে কথা বললে অনেক অনেকেই রাগ করতে পারে আর কি। আচ্ছা যাই হোক, কয়েকজন বলেছেন ক্লাসটা কি হালকা একটু রিপিট করা যাবে কিনা। আচ্ছা, রিপিট হচ্ছে এই, আচ্ছা আরেকটু বলে নিই, এই পর্যন্ত যা হয়েছে এটা কি আপনারা আহ ইয়ে করে মানে এই পর্যন্ত যা বলেছি সেগুলো কি আপনারা ভালো মতো বুঝতে পেরেছেন? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, এবার শোনো, আমরা আমাদের ক্লাসে সাধারণত সব রকমের অ্যাঙ্গেলেই আমরা ঘুরি। যেমন আমরা কখনো কখনো শ্রেয়াস আলাপ করি, এটা আমি নিজের মধ্যেই পরিবর্তন আনি। কারণ আসলে বিষয়টা কি, আমি তোমাদেরকে না দেখলেও মূলত তোমরা আমাকে দেখতেছো। ফলে আমি যখন সিরিয়াস হই তোমরাও সিরিয়াস হও, আমি যখন একটু মজা করি তোমরাও সেভাবেই মজা নাও, এটা আমি বুঝি। ফলশ্রুতিতে আমরা অনেকক্ষণ একটু পেশাল আলাপ শেষ করলাম, তারপরে কিছুক্ষণ একটু তোমাদের সাথে ফ্লেক্সিবল ভাবে তোমাদের সাথে একটু মিশে আনন্দ করে নিলাম। এখন আবার একটা সিরিয়াস আলাপে আমাদের আসতে হবে। তো তোমরা একটু সিরিয়াস হয়ে যাও, সিরিয়াস হয়ে হালকা আমি 2 মিনিটের মধ্যে একটা সামারি দেবো, সেই সামারিটা একটু বোঝার চেষ্টা করো, ঠিক আছে। ফার্স্ট কথা হচ্ছে যে সমাস হচ্ছে 6 প্রকার। 6 প্রকারের মধ্যে আমরা দেখেছিলাম যে দ্বন্দ্ব সমাসের বিপরীত হচ্ছে বহুব্রী সমাস, কারণ দ্বন্দ্ব সমাসে দুইটা পদেরই অর্থের প্রাধান্য পায় এবং বহুব্রীতি কোনোটারই অর্থের প্রাধান্য পায় না, ঠিক আছে। আচ্ছা, এবং বলেছিলাম দ্বিগু কর্মে তৎপর মানে দ্বিগু সমাস, কর্ম সমাস, তৎপুরুষ সমাসের পরপদের অর্থে প্রাধান্য পাবে। আচ্ছা, এই তিনটাতে পরপদের অর্থে প্রাধান্য পাচ্ছে এবং অব্যয়ভাবে শুধু পূর্বপদের অর্থে প্রাধান্য পায়। এইটা হলো বেসিক কথা, এটা তোমাদের শুরুতে বুঝিয়ে নিয়েছি, মুখস্থ করে নিয়েছি, বিভিন্ন অ্যাঙ্গেলে কোনটাকার বিপরীত এমন ভাবে পড়িয়েছি যাতে করে তোমরা ভুলে না যাও। তারপরে যদি কেউ বিষয়টা একটু ভুলেও থাকো তাহলে পরে ভিডিও দেখবা অথবা ভালো মতো দেখে নিবা। আচ্ছা এখন আসো, সেটা আবার আমরা সংজ্ঞার আলোকে সবগুলো ক্রস ম্যাচিং করেছি যে সবগুলো ঠিক আছে কিনা। ঠিক এইভাবে তুমি পুরো বইয়ে যত উদাহরণ আছে সবগুলো তুমি দেখতে পারবা। যেমন আমরা যখন বলছিলাম, যদি বলি পিতা মাতা, তার মানে এখানে পিতা এবং মাতা দুইজনই কি, দুইজনকে বোঝাচ্ছে, তার মানে এটা কি দ্বন্দ্ব সমাস। আমি যদি বলি কালি কলম, তার মানে কালি কলম দুইটাই বোঝাচ্ছে, দ্বন্দ্ব সমাস। আবার আমি যদি এখন বলি যে, বললাম যে 7 সমুদ্র, 7 সমুদ্র বলতে কি কি বোঝাচ্ছে বলো তো? সাতও বোঝাচ্ছে না সমুদ্র বোঝাচ্ছে না, ব্যাপারটা কি এরকম না সমুদ্রকে বোঝাচ্ছে? তোমরা বলবো যে অবশ্যই সমুদ্রকে বোঝাচ্ছে। আচ্ছা, কিন্তু শুরুতে একটা সংখ্যা আছে 7, তার মানে 7 সমুদ্র যদি বলি, যেহেতু সমুদ্র পরপদের অর্থে প্রাধান্য পাচ্ছে এবং শুরুতে 7 আছে, তাহলে কোন সমাস হবে একটু কমেন্টসে লিখে ফেলো।
থ্যাংক ইউ, 2 নম্বর, তার মানে দ্বিগু সমাস, থ্যাংক ইউ। এরপরে এখন দেখো, আমরা এখন যদি বলি যে আমি বললাম নব পৃথিবী, তার মানে নব পৃথিবী বলতে কি, নব মানে নতুন, নতুনও বোঝাচ্ছে না, পৃথিবীও বোঝাচ্ছে না, ব্যাপারটা কি এরকম? তোমরা বলবা যে না, পৃথিবীকে বোঝাচ্ছে, কিন্তু আমরা যে পৃথিবীতে আছি সেই পৃথিবী, আমরা নতুন পৃথিবীর কথা বলতেছি। তার মানে অনেক সময় কি একটা যুদ্ধ বিগ্রহের পরে কি নতুন একটা পৃথিবী আসে, করোনা মুক্ত হওয়ার পরে একটা নতুন পৃথিবী আমরা খুঁজে পাবো। অর্থাৎ আমরা এখন যে পৃথিবী করোনাকালীন সময় যেটা আমরা হোল্ড করতেছি, যেটা এখন চলতেছে আর কি সিচুয়েশন, এটা যখন আবার নর্মাল হয়ে যাবে তখন আমরা কি একটা নতুন পৃথিবী দেখতে যাব। এই পৃথিবী আর 5 বছর আগের পৃথিবীর থেকে কি একটু ভিন্ন, কারণ এই করোনা চলে যায়, মানুষের মধ্যে অনেক রকমের চেঞ্জ এসেছে। অনেক স্বামী স্ত্রীর বোঝাপড়া ছিল না, তাদের মধ্যে একসাথে অনেকদিন থাকার ফলে কি ভালো বোঝাপড়া হয়েছে। আবার অনেকের কি একসাথে থাকার ফলে কি দুইজন কি দুই মেরুর লোক, সেটা সে বুঝতে পারছে এতকাল পরে এসে। আচ্ছা, যাই হোক, এটা অনেক ভাবে হতে পারে। অনেকের রিলেশন নষ্ট হয়ে গিয়েছে, হাবিজাবি কত কথা। কেউ কেউ এই করোনাকালীন সময়ে আল্লাহ তাআলার একান্ত প্রিয় পাত্র হয়ে গিয়েছে, কারণ সে এখন অন্য ব্যস্ততা কমে গেছে, আল্লাহকে সময় দিচ্ছে, ইবাদতে মশগুল হয়েছে, নিজের অজানা অনেক কিছু জানার চেষ্টা করতেছে। ঠিক আছে, এটা আসলে রোবোটিক জীবন থেকে মানুষ বের হয়ে আসতে পারছে। তার মানে কি একটা নতুন পৃথিবী আমরা পেতে যাচ্ছি। তার মানে নব পৃথিবী মানে নতুন বোঝাচ্ছে না, পৃথিবী বোঝাচ্ছে না, ব্যাপারটা কি এরকম না, পৃথিবীকে বোঝাচ্ছে। কোন ধরনের পৃথিবী? এই পৃথিবীর বৈশিষ্ট্য হচ্ছে নতুন একটা পৃথিবী পেতে যাচ্ছে। তার মানে এখানে পরপদের অর্থের প্রাধান্য পেয়েছে। এবং নব পৃথিবী বললে দেখো এখানে বিভক্তিও নাই, আবার শুরুতে কোনো সংখ্যাও খুঁজে পাওয়া যাচ্ছে না, এই জন্য এটা কর্মধারায়। আবার আমি যখন বলছি যে তোমার রাত কানা, আমি বললাম রাত কানা, তার মানে এই লোকটা কানা, কিন্তু কোন সময় কানা? দিনের বেলা কানা না, সে হলো রাতে কানা। ঠিক আছে, রাত কানা মানে কি, সে দিনে দেখে বাট রাতে দেখতে পারে না, এই জন্য রাত কানা বলতে কি রাতে কানা। তাহলে এই যে রাতে এই বিভক্তি বের হয়ে গেছে, যেহেতু বিভক্তি বের হয়েছে, রাত কানা বলে কিন্তু বিভক্তি নাই, কিন্তু রাতে কানা তখন বিভক্তি বের হচ্ছে, তার মানে কি এটা তৎপুরুষ সমাস, কারণ বিভক্তি বের হয়েছে। আচ্ছা, এরপরে আমি বলছিলাম যে আমরণ, মরণ পর্যন্ত, তার মানে কি আ এসে কি উপসর্গ আসছে, তাহলে আমরা বলতে পারি এটা তখন কি হয়ে গেল, অব্যয়ভাব সমাস, কারণ উপসর্গ আসছে। আবার বহুব্রীতি বলছিলাম কোন পদের অর্থের প্রাধান্য পাবে না। ঠিক আছে, এই ছিল মূল কথা। আমি আরো একবার তোমাদের বলার চেষ্টা করলাম, আর বাকিগুলো তোমরা শখটা তোমাদের কাছে থাকলে তোমরা আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। তোমরা যারা স্ক্রিনশট দিবা তারা তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। একজন বলেছেন জয় দাস, তোমাকে আমি চিনি, বিভিন্ন সময় তুমি কমেন্টস করো, আলহামদুলিল্লাহ। তুমি নয়ঙ্গ সমাসটা আর একটু বললে ভালো হবে। আচ্ছা, নয়ঙ্গটা মানে জাস্ট নেগেটিভ বোঝা, আমি আগে বলছি এটা একটু জটিল, দুইটাই একটু কনফিউশন তৈরি হয়। বাট নয়ঙ্গর মধ্যে যেটা জাস্ট শুধু নেগেটিভ অর্থ দেয়, অসুখ মানে নেই সুখ, অভাব মানে নেই ভাব, ঠিক আছে, তাহলে সেটাকে আমরা বলবো নয়ঙ্গ তৎপুরুষ। বাট যে নেগেটিভ অর্থটা অন্য কাউকে মিনিং করে, যেমন বেহায়া, তুমি বলো বেহায়া মানে নিশ্চয়ই কোনো ব্যক্তিকে বোঝায়, আমরা বলি না এই লোকটা বেহায়া লোক, ঠিক আছে, তার মানে বেহায়া, তার মানে হায়া নেই যার, তাহলে সেটাকে আমরা কি বলবো? সেটাকে তুমি অবশ্যই বলবা, সেটাকে আমরা বলবো হচ্ছে বহুব্রীহি, বহুব্রীহি। ঠিক আছে, কারণ বেহায়া বলতে অন্য কাউকে বোঝাচ্ছে। আচ্ছা, আচ্ছা এখন ঠিক আছে, তোমরা কাইন্ডলি একটু স্ক্রিনশটে আমাকে একটু জানাও, আমি তোমাদের এটা একটুখানি প্লিজ একটু ওয়েট প্লিজ। আচ্ছা, তোমরা স্ক্রিনশটটা দেওয়া হয়ে গেলে তো দাঁড়াও একটু 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 সরি, টেকনিক্যাল একটু বিষয়। বিভক্তি নিয়ে ক্লাস, কারকের ক্লাস হবে, এখন আর তোমরা এটা নিয়ে বলো না, কারণ আমাদের সমাজের এখনো বেশ কিছু বিষয় বাকি আছে, আমি সেটা নিয়ে একটু বলতে চাই ভাইয়া, তোমরা আমার উপর রাগ করো না প্লিজ। এখনো বেশ কিছু বিষয় সমাজের বাকি আছে, তোমরা স্ক্রিনশটটা নেওয়া হয়ে গেলে আমার একটু জানো, জানাইলে আমি কমেন্টসের দিকে দেখতেছি, কাইন্ডলি একটু জানাও। একজন বলেছে উপপদ তৎপুরুষ নিয়ে আলোচনা, এটা আমরা করবো, উপপদ তৎপুরুষ নিয়ে আলোচনা করবো। এখন উপমান, উপমিত, রূপক এই ব্যাপারটা নিয়ে এখন আলোচনা হয়নি, ঠিক আছে, কাজে তোমাদের কোনো টেনশনের কারণ নেই, সব বিষয় নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ, আশা করি আর সময় দেওয়া লাগবে না। ওকে, লিখে ফেলেছি, স্ক্রিনশট নেওয়া লাগবে না, অনেকে লিখছেন তাই তো। আচ্ছা,
প্রশ্ন হচ্ছে উপপদ তৎপুরুষ। একজন প্রশ্ন করেছেন, খুব সহজ। উপপদ তৎপুরুষ সমাস লিখলাম। এর কি কোনো সংজ্ঞা আছে? হ্যাঁ, সংজ্ঞা আছে, খুব সহজ। বিশেষ্য প্লাস ক্রিয়া। কোথায়? ব্যাস বাক্যে। ব্যাস বাক্যে আমরা কি খুঁজে পাবো? বিশেষ্য প্লাস ক্রিয়া খুঁজে পাবো। যেমন নেগেটিভ কথাগুলো বলবো। আচ্ছা, সত্যবাদী। সত্যবাদী, তোমরা ব্যাস বাক্য করো। সত্যবাদী বলতে বুঝি কি? ব্যাস বাক্য মানে বলেছি বুঝিয়ে বলা, একটা সুন্দর মানে ব্যাখ্যা দেওয়ার কারণে। সত্যবাদী বলতে আমরা বুঝি হচ্ছে সত্য কথা বলে যে। ব্যাস বাক্য হয়ে গেল, মানে অ্যাকুরেট একটা ব্যাখ্যা হবে। সত্যবাদী বলতে কি বুঝি? আমি যেটা বললাম এটা কি ভুল বললাম? অবশ্যই না। সত্যবাদী মানে কি? সত্য কথা বলে যে। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো তাহলে আমরা এখন যদি লিখি সত্য কথা, সত্য কথা বলে যে, তাহলে সত্য কথাটা কি এখানে? এখন দেখো আমরা যদি সত্য কথাটা একসাথে লিখি, দেখো তাহলে এটা একটা সমাস হয়ে যাবে। ঠিক আছে? সত্য কথা, তার মানে এটি কি? সত্য যে কথা। সত্য কথা মানে কি? সত্য যে কথা। এটা কিন্তু তোমার হয়ে যাবে কর্মধারয় সমাস। ঠিক আছে? কারণ এই যে নীল আকাশের মতো, নীল যে আকাশ, সত্য যে কথা। ঠিক আছে? আচ্ছা, এখানে ওইটা বোঝাতে চাইনি, আমরা মূল আলোচনায় থাকি। সত্য কথা বলে যে, তার মানে এটা হলো বিশেষ্য, এটা হলো ক্রিয়া। এক কথায় কোন সমাসের ব্যাস বাক্য তুমি ক্রিয়া খুঁজে পাবা না, উপপদ তৎপুরুষে পাবা। যেমন আমরা বললাম স্মৃতিসৌধ, স্মৃতি রক্ষার্থে যে সৌধ, এখানে কোনো ক্রিয়া নাই, ভার্ব নাই। তারপর তুমি আসো পিতা মাতা, পিতা ও মাতা, কোনো ভার্ব নাই। তারপর তুমি বলো রাজহাঁস, রাজা, হাঁসের রাজা, কোনো ভার্ব নাই, ক্রিয়া নাই। কিন্তু খেয়াল করো, যখন উপপদ তৎপুরুষ তুমি ব্যাস বাক্য করলে দেখবা বিশেষ্যের সাথে একটা ক্রিয়া বের হবে। এবার যেমন দেখো তুমি বলতে পারো পকেট মার, পকেট মার, তাহলে পকেট মারে যে, পকেট মারে যে, তাহলে মারে কথাটা কি? ক্রিয়া না? পঙ্কজ মানে পঙ্কে জন্মে যা, তাহলে পঙ্কে মানে কি? কাদায়। জন্মে মানে কি? ক্রিয়া, জন্মানো বোঝাচ্ছে। আচ্ছা, জন্ম নিয়ে বোঝাচ্ছে জন্মে। আচ্ছা, তারপরে দেখো আমি যদি এখন বলি যে আরো কত কথা বলতে পারি। ছেলে ধরা, তার মানে ছেলে ধরে যে, তাহলে ছেলে, এবার ধরে, ধরেটা কি? ক্রিয়া। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ব্যাস বাক্যে ক্রিয়া বের হলে বুঝে নিবেন এটা উপপদ হয়েছে। খুব সহজ ব্যাখ্যা। ওকে, থ্যাংক ইউ। এখন আমরা আসবো গুরুত্বপূর্ণ একটা ব্যাপার নিয়ে আসবো। সেটা কি হবে? সেটা আপনাদের, আমি যখন প্রথম এসেছিলাম তখন আপনাদের স্ক্রিনশট নিয়ে আসছিলাম ক্লাসের শুরুতে। বলদ কোন সমাস? বল দেয় যে। জলদ জল দেয় যে, জলদি জল ধারণ করে যে, এগুলো সব উপপদ তৎপুরুষ। আপনাদের মনে আছে? এটা হলো সব যোগ রূঢ় শব্দ ছিল। মনে পড়ে আপনাদের? মনে পড়ে, তাই তো? পাঠশালার ওই দিনগুলি। এখন আসেন আমরা দেখবো কর্মধারায়, তাই তো? কর্মধারায় আমরা বলছিলাম যে এটা হচ্ছে অনেকগুলো প্রকার আছে কর্মধারায়। তার মধ্যে কিভাবে নিতে পারি এগুলা? আচ্ছা, আমরা এই তিনটা মূলত শিখবো এখন। উপমান, উপমান কর্মধারায়, উপমিত এন্ড রূপক। আচ্ছা, এই তিনটা আমরা শিখবো। কিন্তু এই তিনটা শেখার আগে আমাদের বেশ কিছু কথা আছে। সেটা হচ্ছে এই, মূলত আমাদের পদ বুঝতে হবে। কারণ 2018-19 সেশনে এসে 2018 এবং 2019-এ দুইবার যে অ্যাডমিশন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, দুইবারে সমাজ থেকে প্রশ্ন আসছে এবং এখান থেকে আসছে।
একটু 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 বিষয়টা দেখা দরকার। দেখো খেয়াল করো এই পদটা কিভাবে পরীক্ষায় আসে। পদ হচ্ছে খুব ভালো করে বুঝতে হবে। আমরা যখন তুলনা দিই, এটা খুব ভালো করে তোমরা জানো, প্রমাণ বলো, প্রমিত, রূপক, তিনটাতে আমরা কি তুলনা দিই, একটা আরেকটার সাথে তুলনা দিয়ে বোঝাই। সেই তুলনাটা কেমন হতে পারে, সেখানে পদ কেমন হতে পারে। সেক্ষেত্রে আমরা বলবো, দেখো আমি এখানে লিখলাম চন্দ্র উজ্জ্বল মুখ। এখানে তিনটা শব্দ আছে, খুব ভালো করে বোঝো। আচ্ছা দেখো তো এখানে মূলত কাকে তুলনা দিচ্ছি, তোমরা কি বলতে পারবা কাকে তুলনা দিচ্ছি? একটু বলো তো, চন্দ্র উজ্জ্বল মুখ কাকে তুলনা দিচ্ছি? মুখকে তুলনা দিচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কার সাথে তুলনা দিচ্ছি? চন্দ্রের সাথে তুলনা দিচ্ছি, তাই না? আচ্ছা, যেমন আমাদের এখানে এক পিচ্চি ক্লাস করতেছে, নাম হলো দায়ান, ঠিক আছে? ধরো দায়ানকে আমি দেখলাম, তো দায়ানকে দেখে বলছি, আরে এ তো চাঁদ মুখ, মানে চন্দ্র মুখ। ছোটদের অনেকে চেহারা অনেক সুন্দর হয়, তো চেহারা অনেক সুন্দর হলে আমরা কি বলি, এ তো চাঁদ মুখ। তার মানে দেখো আমি মূলত এই শিশুটার চেহারা দেখে কিন্তু কার সাথে তুলনা দিলাম? চাঁদের সাথে তুলনা দিছি। তার মানে আমার কাছে আছে কার তুলনা দিচ্ছি? এই ছেলের মুখটাকে কার সাথে? চাঁদের সাথে। তার মানে খুব খেয়াল করো, একটা কাছে একটা দূরে। অথবা আমার সামনে এখন একটা ছেলে আসলো, তো ছেলে আসলে আমি তাকে বলছি তোমার কাজল কেশ। আমি জানি এটা মেয়েদের ক্ষেত্রে সবাই বলে, আমি মেয়েদের চুল দেখবো না, আমি ছেলেদেরটাই বলবো। আমি তো বললাম তোমার তো কাজল কেশ, তার মানে হচ্ছে তোমার চুলটা কিসের মতো? কাজলের মতো। তার মানে আমি তুলনা দিচ্ছি কাকে? এই ছেলের চুলকে কার সাথে? কাজলের সাথে, ঠিক আছে? আচ্ছা, কাজলের সাথে আমি তুলনা দিচ্ছি, তাই খেয়াল করো কার সাথে দিচ্ছি আর কাকে তুলনা দিচ্ছি, এটা কিন্তু বোঝা দরকার। তাহলে আমার সামনে কে আছে, মানে প্রত্যক্ষ আমি কাকে দেখছি? এই ছেলেটা, এই ছেলের চুলকে দেখছি। আবার যখন বললাম দায়ানের, বললাম যে এই তো চাঁদ মুখ, তার মানে কি এই চাঁদ মুখ, তার মানে আমার কাছে কি মুখ আছে, তাই তো? মুখটা তাহলে আমার কাছে আছে, এটা প্রত্যক্ষ। খুব ভালো করে বোঝো, খুব ভালো করে বোঝো। তাহলে এই চন্দ্র উজ্জ্বল মুখের মধ্যে প্রত্যক্ষ কোনটা হবে আর পরোক্ষ কোনটা হবে বলো তো? প্রত্যক্ষ কোনটা? প্রত্যক্ষ কোনটা বলতে পারবা? এই যে চন্দ্র উজ্জ্বল মুখের মধ্যে প্রত্যক্ষ কোনটা? মুখ। এই তো, থ্যাংক ইউ। কেন মুখ? কারণ মুখকে আমি তুলনা দিচ্ছি, এটা কাছে আছে আমার, ঠিক আছে? তাহলে এটা হলো প্রত্যক্ষ, ব্যাস। আর চন্দ্রটা হচ্ছে পরোক্ষ, ব্যাস। তাহলে এখন চন্দ্র উজ্জ্বল মুখ, তার মানে চাঁদ উজ্জ্বল, মুখ উজ্জ্বল। তাহলে এই উজ্জ্বলটা কি হবে? উজ্জ্বলটা হবে সাধারণ গুণ, এই দুইজনের কমন কমন গুণ, ঠিক আছে? চাঁদের সাথে মুখের কেন তুলনা দিলাম? কারণ দুইটাই উজ্জ্বল, তার মানে দুইজনের কি কমন গুণটা হচ্ছে উজ্জ্বল, তাহলে সাধারণ গুণ বললাম এটাকে। কি ভাইয়া পাঠে শেষ করবো পরের ক্লাস কি 30-এ? যদি 20 বাজে সমস্যা হবে? ওকে, ঠিক ঠিক আছে। তাহলে দেখো খুব ভালো করে বোঝো, যেটা প্রত্যক্ষ অর্থাৎ যাকে তুলনা দেওয়া হয়, প্রত্যক্ষ বলতে পারো, ঠিক আছে? যাকে তুলনা দেওয়া হয়, তুলনা দেওয়া হয়, তার নাম কি? প্রত্যক্ষ। যাকে তুলনা দেওয়া হয় তার নাম কি হবে? তার নাম হবে উপমেয় পদ। খুব ভালো করে বুঝো, উপমেয় পদ। আর পরোক্ষভাবে, পরোক্ষ কোনটা? পরোক্ষ হচ্ছে যার সাথে তুলনা দেওয়া হবে, যার সাথে তুলনা দেয়া হয়। যাকে তুলনা দেওয়া হয় সেটা কি? প্রত্যক্ষ, সেটা উপমেয় পদ, ঠিক আছে? আর যার সাথে তুলনা দেওয়া হয় সে কি হয়? উপমান পদ। ব্যাস। এখন আসো সূত্র লিখবো। এই দুটো কি তোমরা বুঝতে পেরেছো? খুব ভালো করে বোঝো, এইটা যদি বুঝতে পারো, এটা হলো একদম অ্যাকুরেট স্ট্রাকচার। আমি তোমাদের এটা খুব সহজে অনেক সিস্টেমে পড়ানো যায়, কিন্তু এইটা বুঝলে তোমার কাছে আর কেউ আসতে পারবে না।
এবং তোমাকে খুব কঠিন করে দিয়েও ইউনিভার্সিটি তোমাকে করবে না। ইউনিভার্সিটি এই স্ট্রাকচারে পরীক্ষা দিচ্ছে। গতবার যেটা আসছিল সেটা মানে উপমেয় পদ, তার আগে উপমান পদ। যেহেতু পদও জিজ্ঞাসা করে, এই জন্য আমি তোমাদের গোড়া থেকে বোঝাতে চাই। আমি একটু তোমাদের একটু সময় লাগলেও ঠিক আছে, একটু গোড়া থেকে করতে চাই। রিপিট করবেন প্লিজ। ওকে, থ্যাংক ইউ। আমি বলছি খুব ভালো করে শোনেন। আমরা যখন কাউকে তুলনা দিই, তখন এক কারো না কারোর সাথে তুলনা দিই, ঠিক আছে? এখানে একটা বাক্য বলে, যেমন চন্দ্র উজ্জ্বল মুখ, একটা জাস্ট বাক্য এখানে। তাহলে এখন আমরা বলতে পারি চন্দ্র উজ্জ্বল, আবার বলতে পারি চন্দ্রমুখ। তিনটাই একসাথে কখনো পরীক্ষা দিবে না, কারণ সমাসবদ্ধ হলে তার মধ্যে কি দুইটা শব্দ থাকবে, তিনটা হবে না একসাথে। তাহলে কি চন্দ্র উজ্জ্বলও বলতে পারি, চন্দ্রমুখও বলতে পারি। চন্দ্র উজ্জ্বল বললে এক স্ট্রাকচার হবে, সেটা কি? তাহলে উপমান পদের সাথে সাধারণ গুণ আসলো। আর যদি এই চন্দ্রের সাথে মুখটারে তুলনা দিই, ঠিক আছে, তার মানে সাধারণ গুণ এখানে বলবো না, বলবো চন্দ্রমুখ। তাহলে এই পরোক্ষের সাথে প্রত্যক্ষকে যদি তুলনা দিই, তার মানে উপমানের সাথে উপমেয় পদে যদি তুলনা দিই, তাহলে আরেকটা হয়ে যাবে, ঠিক আছে? সেটা কি কি হবে দেখো, এটি কি হবে? এটা সূত্র হলো উপমান পদ প্লাস সাধারণ গুণ, ব্যাস। আর উপমেয়ের সূত্রটা কি? সেটা হচ্ছে উপমান পদ যোগ উপমেয় পদ। দুইটা দুই ধরনের জিনিস, ঠিক আছে? আচ্ছা, এটা আমি বহুভাবে বোঝাতে পারতাম, তোমাদের এটা একদম স্ট্যান্ডার্ড লেভেলের বোঝাচ্ছি আমি। এইটা তোমরা ধরতে পারছো কিনা, এটা ধরতে পারছো কিনা আমি আরেকটা টেস্ট নিব, সেটা দেখো এখানে। আগে টেস্টে তোমরা পারো, তারপর আমি দেখতেছি। কাজল কালো কেশ। সবাই এখন বলো, এই কেশটা উপমান পদ না উপমেয় পদ না সাধারণ গুণ? কেশটা, কাজল কালো কেশের কেশটা উপমেয় পদ। থ্যাংক ইউ। কারণ আমি যখন বলছি কাজল কালো কেশ, কারো চুল দেখে আমি এই কথা বলতেছি, তার মানে সে আমার সামনে উপস্থিত, প্রত্যক্ষ, যারে আমি দেখে বলবো, সেটা কি হবে? সবসময় উপমেয় পদ। থ্যাংক ইউ। আর তাহলে কাজলটা কি পদ? কাজলটা কি পদ? হ্যাঁ, উপমান পদ। থ্যাংক ইউ। এটা কিন্তু পদ, নট কিন্তু এখনো কর্মধারাই না, কিন্তু উপমান বা উপমিত এটা কিন্তু এখনো পড়াই নাই, জাস্ট আমি পদ পদ পড়াচ্ছি। আচ্ছা, উপমান পদ, ঠিক আছে। আর কালোটা কি হবে? সাধারণ গুণ হবে। কালোটা কি? কারণ কাজলও কালো, কেশও কালো, তার মানে এটা কি? এদের কমন গুণ। ক্লিয়ার? এই ছিল কথা। এইবার আসেন, খেলায় আপনারা অংশগ্রহণ করুন, খুব ভালো করে বুঝুন। এখানে বলা হচ্ছে উপমান কর্মধারায় যদি হয়, তাহলে উপমান পদের সাথে সাধারণ গুণ হবে। তাহলে এখানে উপমান পদ কি ছিল? চন্দ্র, তাহলে এখানে লিখতে হবে চন্দ্র। আর এই সাধারণ গুণ কি ছিল? উজ্জ্বল, তাহলে চন্দ্র উজ্জ্বল। ঠিক আছে? চন্দ্র উজ্জ্বল বানানটা এইভাবে দেয়, চন্দ্র উজ্জ্বল। খেয়াল করেন। আবার যদি এখান থেকে নিয়ে আসি, তাহলে কাজল কি? উপমান পদ, কালোটা হলো সাধারণ গুণ, তাহলে এই দুইটা হবে, ব্যাস। তাহলে এখানে লিখতে হবে কাজল কালো, ব্যাস। এবার খেয়াল করেন, আপনারা এটা অন্তত বুঝে ফেলেছেন। এখন যদি বলি আমি সিংহ পুরুষ, তার মানে এখানে তুলনা দিচ্ছি কাকে বলেন তো? তুলনা দিচ্ছি কাকে? পুরুষকে। থ্যাংক ইউ আসাদুজ্জামান, থ্যাংক ইউ। রোমাইয়া আক্তার, থ্যাংক ইউ। জান্নাতুল ফেরদৌস, পুরুষ। এবার দেখো কার সাথে তুলনা দিচ্ছি? সিংহের সাথে তুলনা দিচ্ছি। কারণ যাকে তুলনা দেয় সেটা হলো প্রত্যক্ষ, পুরুষকে, ঠিক আছে? আর ওটা কি? পরোক্ষ। এখন যাকে তুলনা দেয় সে কি? উপমেয় পদ। আর যার সাথে তুলনা দিচ্ছে সেটা উপমান পদ। আচ্ছা, এখন আসো, তাহলে দেখো এখানে কাজল কালো, কারণ এখানে কি? কাজল কালো কেশ ছিল, ওই যে দেখো এখানে লেখা আছে, তার মানে কি? এই উপমান, এইটা হলো সাধারণ গুণ, ব্যাস। উপমান পদ যোগ সাধারণ গুণ যদি হয়, তাহলে সেটা কি? উপমান কর্মধারয়, তার সাথে সাধারণ গুণ উল্লেখ থাকবে। আর উপমিত হতে গেলে কি হবে? উপমানের সাথে উপমেয় পদ, তার মানে কাজলের সাথে কি হবে? কেশ হবে, ব্যাস। তাহলে এখানে লিখবো কি? কাজল কেশ।
এখানে দেখো মাঝখানে সে সাধারণ গুণ কালো কথাটার উল্লেখ নাই। আবার দেখো একটু আগে বলছিলাম কি চন্দ্রোজ্জ্বল মুখ, তার মানে এখানে লিখবো চন্দ্রমুখ, ব্যাস। এখানে লিখবো দেখো ভ্রমর, ভ্রমরের সাধারণ গুণ কি, সে কৃষ্ণ, ব্যাস। কিন্তু এখানে কি লিখবো, ভ্রমর কেশ, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো আমি এখানে লিখবো বরফ শীতল, কারণ বরফ শীতল তার কি গুণ, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এখানে কি লিখবো, বরফ জল, এটা গেল পদগত ভাবে। এবার দেখেন আপনাদেরকে আরেকটা ভাবে বলি খুব সহজে, সেটা কি, আপনারা এটা একটা স্ক্রিনশট দিয়ে নেন, এটা একটা স্ক্রিনশট দিয়ে নেন, তারপর আমি আরেকটা বলতেছি প্লিজ, খুব গতির সাথে। ওকে, ছেলেরা কি বেঁচে আছে না মারা গেছে, শুধু মেয়েরা সব থেকে এগিয়ে আছে দেখছি। কোন ছেলে কি বেঁচে আছে? না স্যার, জীবিত আছে। ওকে, দেখেন এইটা আবার অন্যভাবে লেখা যায়। কোন একটা বিশেষ্য পদের সাথে তার একটা বিশেষণ থাকবে, সেটা কি সাধারণ গুণ, আর উপমিত কি হবে, দুইটাই বিশেষ্য হবে, শেষ, ব্যাস, ঠিক আছে। যেমন দেখো আরেকটা কথা খেয়াল করো, চন্দ্রোজ্জ্বল, তো চন্দ্র তো উজ্জ্বলই হয়, কাজল কালো, এটা তার দেখো সাধারণ গুণ, ন্যাচারাল গুণ উল্লেখ থাকবে, কৃত্রিম গুণ হলে হবে না। তারপরে দেখো ভ্রমর কৃষ্ণ, বরফ শীতল, কিন্তু এখানে দেখো কাজলের সাথে কেশের তুলনা, চন্দ্রের সাথে মুখ, আলাদা জিনিস, ভ্রমরের সাথে কেশ, বরফ জল, সিংহ পুরুষ, ঠিক আছে, আলাদা আলাদা জিনিসের তুলনা। আর এখানে কি, ওর নিজের ঢোল নিজেই পিটাচ্ছে, চন্দ্র বলছে আমি উজ্জ্বল, আমি বলি হ্যাঁ আপনি তো উজ্জ্বলই, আপনার নিজের গুণই আপনার সাথে আছে, কাজলের কালো রং, কৃষ্ণ শীতল, আশা করি এখন বুঝছেন। কারণ কোন বস্তু বা ব্যক্তির সাথে যদি তার নিজের গুণটাই উল্লেখ থাকে তাহলে উপমান কর্মধারায়, আর যদি অন্য কারোর সাথে তুলনা যায় তাহলে উপমিত। তাহলে রূপক কি হবে, রূপকের ফাংশন হচ্ছে, প্রথমটা হলে আমরা একটু এটা দূরে লিখি, ঠিক আছে, রূপক, ব্যাস। রূপকটা কি, প্রথমটা দেখা বা শোনা যায় না, যোগ দেখা যায়, চলে আসছে। তাহলে আমরা প্রথমত কি করলাম, পদগত ভাবে পড়িয়েছি, সেটা কি, উপমেয় পদ, উপমান পদ, এইগত ভাবে পড়ালাম। এখন হচ্ছে কি, এটা আরেক ভাবে, তোমরা যে যেটা সহজ মনে হয় তোমরা সেটা নিতে পারো, ঠিক আছে। তাহলে এই দুইটা আমরা এখন যেটা খেয়াল করলাম, এটা খেয়াল করেছি, এইটাও তুলনা বোঝায় অন্যের সাথে তুলনা, এটাও দেখো দুইটা আলাদা জিনিসের তুলনা দেবে। কিন্তু রূপকটা হচ্ছে কি, এটা হচ্ছে অনেকটা কল্পিত, যেটা আসলে মিলে না, বাট কল্পনায় মিলানো হয়। যেমন মন মাঝি, মনের সাথে মাঝির তুলনা দেওয়া হচ্ছে, কারণ কি, মন যেমন কোথায় কখন থাকে তার কোনো ঠিক নেই, এখন তুমি মঙ্গল গ্রহে চলে যেতে পারো, চাঁদের দেশে চলে যেতে পারো, মাঝিও এমন, ওর কোনো রুট নাই। একটা বাস কিন্তু ধানের ক্ষেতের ভিতর দিয়ে যেতে পারবে না, তাকে নির্দিষ্ট রাস্তা মেনে চলতে হবে, কিন্তু নৌকা ইচ্ছা মতো পানিতে শুধু বারমুডা ট্রায়াঙ্গেল ছাড়া সব জায়গায় এসে চলতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এই জন্য মাঝি বলা হচ্ছে। পরাণ পাখি, ঠিক আছে। আচ্ছা, তার মানে কি, পরাণ দেখা যায় না শোনাও যায় না, মন দেখা যায় না শোনা যায় না, কিন্তু পরেরটা দেখা যায়, তার মানে কি, এই যে মানে কল্পিত কারোর সাথে যদি তুলনা দেওয়া হয় তাহলে সেটাকে আমরা বলি রূপক। আর এগুলো দেখেন, কাজলও দেখা যায়, কেশও দেখা যায়, চন্দ্রমুখ, ভ্রমর কেশ, বরফ জল সব দেখা যায় বা শোনা যায়, ঠিক আছে, ব্যাস। এখন পর্যন্ত তোমরা কি বুঝতে পারছো? হ্যাঁ, বিষাদ সিন্ধু, ঠিক আছে। বিষাদ কি, মীর মশাররফ হোসেনের একটা উপন্যাস, বিষাদ মানে দুঃখ কষ্ট,
সুখ সাগর, দুঃখ সাগর, ঠিক আছে, এরকম অনেক কথা বলতে পারি। আচ্ছা, আরো একটা সহজে তোমরা আরো একটা বিষয় দেখো, যেমন দেখো উপমান। উপমানটা হলো সত্য, আর উপমিতটা হলো মিথ্যা। কিভাবে? চন্দ্রোজ্জ্বল, তো চন্দ্র তো উজ্জ্বলই হয়, কাজল তো কালোই হয়, ভ্রমর তো কৃষ্ণই হয়, এটা কি সব সত্য কথা? এবার বলতেছে কি, কাজল কেশ, কাজল কি আর কেশ হয়? চন্দ্র কি মুখ হয়? ভ্রমর কি কেশ হয়? বরফ কি আর জল হয়? ঠিক আছে, বরফ তো কঠিন হয়, জল তো পানি। তার মানে কি, এটাও তুমি মনে রাখতে পারো, একটা সত্য একটা মিথ্যা, খুব সহজ। যদি সত্য হয় উপমান, মিথ্যা হলে উপমিত। আর যদি কল্পিত কারোর সাথেই করা হয় তাহলে সেটা হবে রূপক। তোমরা যে যেভাবে ইচ্ছা করো রে ভাই, এটা কোনো টেনশন না। আমি তোমাদের অনেক অ্যাঙ্গেলে বললাম, আর ভিডিওর যেহেতু লেকচারটা ভিডিও থাকবে ইনশাল্লাহ, তোমরা সেখান থেকে ভালো মতো দেখে নিতে পারো। সুপ্রিয় ভাই এবং বোনেরা, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে এখন আমরা চলে যাবো একটু মুখস্থ বিষয়ে। মুখস্থ বিষয়ে আমরা গিয়ে দেখবো 51 নম্বর পৃষ্ঠায় আমরা যদি এখন চলে যাই, সম্ভবত, আমি শিওর না, দেখছি একটু, তোমরা আমার সাথে যদি পৃষ্ঠা ওঠাও। আমরা মোটামুটি গ্রামার যা পড়লাম তোমরা বাসায় একটু প্র্যাকটিস করো, কোনো সমস্যা ধরা পড়লে সেটা বলবা, সলভ ক্লাসে তো আবার বলা হবে। আমরা কোনো টপিককে জটিল করতে চাই না, আমরা সবকিছু তোমাদেরকে উৎসাহমূলক ভাবে তোমাদেরকে শেখাতে চাই। সেক্ষেত্রে আমরা 51 নম্বর পৃষ্ঠায় যদি আসি তাহলে দেখতে পাবো সমার্থক শব্দ আছে অনেকগুলো, কিন্তু আমরা পড়বো কয়েকটি। আচ্ছা, সেটা কি কি পড়বো? সেটা হলো নারী, মানে ললনা, অবলা, বলে না অবলা জাতি। যাই হোক, নারী আসলে খুবই কি বলা যেতে পারে, তাদের উপরে নিপীড়ন নিষ্পেষণ একসময় অনেক হয়েছে, এখনো হচ্ছে, মানুষরূপী কিছু কালপিট, এখনো ধর্ষণ, হত্যা, বহু কিছু হচ্ছে। তো শিক্ষা ছাড়া আসলে মুক্তি নাই, রোকেয়া সাখাওয়াত হোসেন সেটা বলে গিয়েছেন। যাই হোক, এখানে দেখো সমর্থক শব্দে নারী পড়বা, নক্ষত্র পড়বা, পাথর পড়বা এবং পদ্ম পড়বা। নারী, নক্ষত্র, পাথর, নারী, নক্ষত্র, পাথর এবং পদ্ম। একজন লিখেছেন, লিখিত যে 10টি প্রশ্নের নমুনা, আমি একটু আমার এটা শেষ করতে দাও, অন্য সার্ভার এসে দাঁড়িয়ে আছে, তা একটু প্লিজ এটা একটু বলে ফেলি। তাহলে এই 4টা বিষয় সমর্থক পড়বা, এরপরে আসো অন্যান্য মুখস্থ বিষয়গুলো পড়বা। তারপর আমি একটা বিষয় বলবো আজকে, যেটা না বললেই নয়, সেটা হচ্ছে জীবন ও বৃক্ষ। তোমরা এটা তো পড়ছো, মোতাহার হোসেন চৌধুরী লেখা একটা প্রবন্ধ, অত্যন্ত সুন্দর। তোমরা জানো যে রবীন্দ্রনাথ জীবনকে নদীর সাথে তুলনা করেছেন, কিন্তু মোতাহার হোসেন চৌধুরী বৃক্ষের সাথে তুলনা করেছেন, এটা তোমাদের জানা কথা। আমি এই জায়গায়, তোমরা অনেক তথ্য পড়বা, ইউনিভার্সিটিতে চান্স পাবা, অনেক কিছু হবে, কিন্তু আমি একটু অন্য কিছু তোমাদের কাছে বলতে চাই। তোমরা এখান থেকে শব্দার্থ পড়বা, তথ্যগুলো পড়বা, বিভিন্ন অ্যাঙ্গেলে কার কি মত, কোনটা রবীন্দ্রনাথ বললো, কোনটা পড়লে, এটা পড়বা, অনেক কিছু পড়বা, এটা পরীক্ষায় আসবে, তোমাদের মতো তোমরা দেখো। আমি যে বিষয়টা একটু বলতে চাচ্ছি, যেটা ভিন্ন অ্যাঙ্গেলে, সেটা হচ্ছে এই প্রবন্ধটা পড়তে গিয়ে আমার কাছে যে জিনিসটা সব থেকে ভালো লেগেছে, ইন্টারমিডিয়েটে এটা দেওয়ার মনে হয় এটাও একটা কারণ হতে পারে, যে তোমরা কিছুদিন পরে ইউনিভার্সিটি যাবা, তোমরা কিছুদিন পরে জীবন বাস্তবতা, মানুষের সাথে ডিল করতে যাবা। এখনো অনেকে আছো, গ্রামে আছো, নিজের কাপড় চোপড় বাবা মা কিনে দেয়, সবকিছু বাবা মাই কেনাকাটা করে, কিন্তু ইউনিভার্সিটি লাইফ বা অনার্সে আসলে তোমাকে নিজেই করতে হবে, অর্থাৎ মানুষের সাথে ডিলিং তোমার এখন থেকে শুরু হয়ে যাবে। অনেকে আগে থেকেই করো, ঠিক আছে, সেটা আলাদা বিষয়, কেউ অনেক ছোটবেলা থেকেই করো, ফ্যামিলি অনুপাতে এক এক ফ্যামিলি ভেদে অনেক রকমের আছে। এই প্রবন্ধে যে জিনিসটা আমার কাছে সব থেকে মনোযোগ আকর্ষণ করেছে, যে মোতাহার হোসেন চৌধুরী কবিগুরু, নোবেল প্রাইজ, নোবেল বিজয়ী কবি, উপমহাদেশের অত্যন্ত নামকরা ব্যক্তি, কবিগুরুর একটা চিন্তাকে সে যৌক্তিকভাবে খণ্ডন করেছে। তোমরা হয়তো নিরপেক্ষভাবে তাকাইলে দেখবে যে না, জীবনটা তো আসলে নদীর থেকে বৃক্ষের সাথে তুলনা করলে বেশি যুক্তিযুক্ত মনে হচ্ছে। আমার কাছে মনে হয়েছে, হয়তো তোমাদের কাছে এমনটা মনে হবে। আচ্ছা, সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে, দেখো, সে কবিগুরুর মতো মানুষকে সমালোচনা করেছে, কিন্তু কতটা বিনয়ের সাথে। এভাবে বলে নাই, ও মিয়া কেমনি নোবেল প্রাইজ পাইছেন, ঠিক আছে, জীবন রে মিয়া, এটা একটা কথা হইলো, এটা নদীর সাথে মিলাইলে হইলো, এটা এটা মূলত তো বৃক্ষের সাথে মিলাই, সে কিন্তু এভাবে উপস্থাপন করেনি। জাস্ট রবীন্দ্রনাথের যে সম্মান, সেই সম্মানটা কত সুন্দর করে দিয়ে সে তার যৌক্তিক উপস্থাপনটা করেছে। এই জিনিসটা আমাদের শেখা দরকার, কারণ আমরা জীবন চলার পথে কখনো বাপ মার সাথে ডিল করি, কখনো বড় ভাই বোন, কখনো শিক্ষক, কখনো বন্ধু, কত মানুষের সাথে ডিল করতে হয়, অনেক যুক্তিতর্ক হয়। তো যুক্তিতর্ক হলে কখনো কখনো আমি যৌক্তিক ভাবে তার থেকে অনেক এগিয়ে, তারপর আমাকে কি ঠান্ডা মাথায় যুক্তি খণ্ডন করতে হয়। তো এটা কিভাবে তুমি করবা, অর্থাৎ অন্যের যুক্তিটাকেও কি সম্মান জানিয়ে কিভাবে নিজের যুক্তিটাকে তুমি কি প্রাসঙ্গিক করে তুলবা, সেই কলা কৌশল আমার কাছে মনে হয়েছে এই প্রবন্ধের মধ্যে আছে। এই জিনিসটা ভাই, তোমরা শুধু তথ্য উপাত্তই নিবা না, উপাত্তই নিবা না, এখান থেকে এই জিনিসটা একটু মেন্টালিটি একটু ধারণ করার জন্য আমি তোমাদের বড় ভাই হিসেবে আমি তোমাদেরকে বলছি, যেটা তোমাদের পরবর্তী জীবনে অনেক কাজে দিবে। আচ্ছা, এখন দেখো,
আরেকটা বিষয় তোমাদের এখানে বলি, আমি এই বিষয়গুলো এখন ধরতে পারতাম, আমার টাইম শেষ হয়ে গেছে, তারপর আমি এক্সট্রা বলে যাচ্ছি, এই কথাটা আমার বলা দরকার ছিল মনে করছি, এই জন্য বলছি। এরপরে আছে হলো সেই অস্ত্র, একটা কবিতা আহসান হাবীবের। তোমাদের অনেকগুলো কবিতা আছে, কিন্তু এই কবিতাটা একটা অসাধারণ একটা কবিতা। এই কবিতায় অনেক বেশি ছন্দ বা অনেক বেশি নাই, কিন্তু এই কবিতার মধ্যে একটা বিরাট কথা আছে, যে বহু অস্ত্র আছে, অনেকের অনেক অস্ত্র আছে, কিন্তু আমরা কোন অস্ত্রটা চাই? আমরা সেই অস্ত্রটা চাই, আমরা হচ্ছে ভালোবাসার অস্ত্রটা চাই। ভালোবাসার কাছে পৃথিবীর ঋণী। তা আমরা যদি এটা দেখি, তা আমরা প্রাসঙ্গিক উদাহরণ দিব, যে বাংলাদেশের পার্সপেক্টিভে দেখো, আমরা বেশ কিছুদিন একটা, বিশেষ করে গত বছর থেকে আমরা ডক্টর মিজানুর রহমান আজারির কথা আমরা শুনতেছি। এই মানুষটাকে অনেকভাবে আঘাত করেছে, ধর্মীয় অঙ্গন থেকে ধর্মান্ধরাও করেছে, অনেকেই করতেছে বা অন্যরাও করতেছে, কিন্তু কি সে কত সুন্দর করে সে তোমার মনে করো কথাগুলোর উত্তর দিয়েছে আর কি, সে ভালোবাসা দিয়ে আর কি সবাইকে জয় করে ফেলেছে। কারণ আমরা বর্তমান সময়ে কোনো স্কলারশিপে দেখি না যে বাংলাদেশের মানুষ এত বেশি সব ধরনের মানুষ তাকে গ্রহণ করেছে, কারণ সে ভালোবাসার অস্ত্র ব্যবহার করেছে। ঠিক আছে, আমরা যদি আবার দেখি ডক্টর জাকির নায়েককে দেখি বা অন্য কেউ দেখি, ঠিক আছে, তো এই সেই ভালোবাসার অস্ত্রটা আমরা আসলে চাই, এই হচ্ছে আমাদের সেই অস্ত্র। তো সেটা নিয়ে অনেকগুলো কথা বললে হয়তো, কিন্তু আমাদের অলরেডি ক্লাস শেষ করার জন্য আমাদের স্নেহের নিলয় সাহেব সে এসে দাঁড়িয়েই আছে। তো আমি তোমাদের ওই যে লিখিত বিষয় 10টার বিষয় আমি বলছিলাম, আমি হয়তো আজকেও পারলাম না, কিন্তু আমাদের আজকে একটা বড় টপিক ছিল, সমাস অনেক বড় টপিক, তোমরা পড়লে দেখবা প্রায় 10-12 পৃষ্ঠা নিয়ে আলোচনা, যেখানে তোমার ধ্বনি পরিবর্তন 1 পৃষ্ঠা নিয়ে আলোচনা ছিল, বা তোমার নত্য বেদান সত্য বেদান 1 পৃষ্ঠা, সেটা নিয়ে আমরা কত বকেছি। এই জন্য এটা আমি ঠান্ডা মাথায় বলার চেষ্টা করেছি। ওইটা আমি তোমাদের আগামী দিন মনে হয় কত লিখছে, 7-8-এর মধ্যে আমি ইনশাল্লাহ এটা বলে দেবে, এটা নিয়ে তোমরা টেনশন ফিল করো না প্লিজ। আর আমরা যেটা পড়াচ্ছি ওই 10টার বাইরে থেকে কিছু পড়াচ্ছি না, ঠিক আছে? এবং ওই 10টাকে মেনেই তোমাদেরকে আমি বিভিন্ন বিষয় পড়াচ্ছি, টেনশনের কোনো কারণ নাই, আমাদের সব বিষয়গুলো তোমাদের কাছে চলে যাবে। দোয়া করো আমার জন্য, আর খাস করে আমি তোমাদের জন্য দোয়া করি, আল্লাহ বিশেষ করে তোমাদেরকে সুস্থ রাখুক, আমি এই দোয়াটা সবসময় করতেছি, কারণ 12 বছরের পড়াশোনা নতুবা সব জলে চলে যাবে। আল্লাহ রহম করুক, এই কামনায় শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।